সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, একটু কারিগরি ত্রুটির কারণে একটু কিছু পরে আসলাম। দেখি কি অবস্থা, আমাকে একটু জানিয়ে দাও। সাউন্ড ঠিক আছে কিনা একটু দ্রুত জানিয়ে দাও, আর একটু শেয়ার করে দাও। এইচএসসি 26 ব্যাচ, আমরা এইচএসসি 28 ব্যাচের ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমরা চিন্তা করলাম যে এইচএসসি 26 ব্যাচের যেহেতু রসায়ন পত্র পরীক্ষা, এই কারণে আমরা জৈব রসায়নে যাতে তোমাদের এমসিকিউগুলো টপ 50 এমসিকিউ যেগুলো রিসেন্টলি এসেছিলো, সেই এমসিকিউগুলো আমি ধারাবাহিকভাবে বিশ্লেষণ করে আমি সাজাচ্ছিলাম। তো ওইগুলো তোমার একটু আলোচনা করব। ওই কিউগুলো থেকে কতগুলো বেসিক ব্যাপার আছে যেগুলো থাকলে অন্য এমসিকিউগুলো আসলে তুমি পারবা। তো ওই কারণে আজকে লাইভে আসা। তো একটু দেখো সাউন্ড শোনা যাচ্ছে কিনা, একটু আমাকে দ্রুত জানাই দাও, আর একটু শেয়ার করে দাও। কী অবস্থা আমাকে একটু জানো দ্রুত। দেখি কী অবস্থা, আমাকে একটু দ্রুত জানাই দাও সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমাদের শিক্ষার্থীরা যখন এরকম ম্যাথগুলো ফেস করে আচ্ছা, আমি দেখতেছি আমাদের সাউন্ড ঠিক আছে, কিন্তু চেক করি সাউন্ড ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে আমরা শুরু করতে পারি, রাইট? তোমরা যারা এখনও আসো নাই তারা একটু আসো আর লাইভ শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে। জানেও আর একটু শেয়ার করে দাও। এইচএসসি 26 ব্যাচ, আমরা এইচএসসি 28 হ্যাঁ ব্যাচের হ্যাঁ ক্লাস। হ্যাঁ, ফাইন ফাইন, ঠিক আছে, দেখ শোনা যাচ্ছে আমাদের। হ্যাঁ, অসুবিধা হবে না ইনশাল্লাহ। ওকে ডান, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। ফার্স্ট অফ অল আমরা জানি যে একই টাইপসের প্রশ্নগুলো বারবার রিপিট হয়। তো সেই কারণে তোমরা একটু মাথায় রাখবা যে একটা টাইপসের প্রশ্নগুলো যদি তুমি ভালো করে বুঝে যাও, তাহলে পরবর্তী টাইপসের প্রশ্নগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমে একটু আসি আমরা যে প্রথম কোশ্চেনটা বলো হচ্ছে দুইটা এনানসিউমারের সমাণু, দুইটা এনানসিউমার সমাণুর মিশ্রণের নাম কি? এটা আমরা সবাই জানি। এনানসিউমার, দুইটা এনানসিউমারের সমমূল মিশ্রণকে রেশিমিক মিশ্রণ বলে, এবং সেটা আলোক নিষ্ক্রিয় হয়। এটা আসছে কত সালে? ঢাকা বোর্ড 2025 সালে আসছে। তো আমরা জানি যে দুইটা এনানসিউমারের সমমূল মিশ্রণকে রেশিমিক মিশ্রণ বলে, সো এটা হবে রেশিমিক মিশ্রণ। আর এনানসিউমার কাকে বলে? এনানসিউমার হচ্ছে দুইটা আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণবিম্ব হয়, মানে একটার দর্পণ, মনে করো আমার একটা হাত, এটা যদি মাঝখানে একটা আয়না রাখি, এখানে আরেকটা হাত, মানে মানে আয়নার মধ্যে এরকম হাতের একটা প্রতিবিম্ব দেখা যাবে। তো তাহলে দুইটা আলোক সমাণু যদি একে অপরের দর্পণবিম্ব হয়, তো দুজনের সমমূল মিশ্রণকে আমরা এনানসিউমার বলি। তো এই এনানসিউমারটা আলোক নিষ্ক্রিয় হয়, কারণ যখন আলোটা যাবে তখন একজন যদি আলোকে ডানে ঘুরায়, অন্যজন আলোকে বামে ঘুরাবে। তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাল ল্যাকটিক অ্যাসিডের সমমূল মিশ্রণ, সেটাও একটা রেশিমিক মিশ্রণ। তো সো এটা হবে রেশিমিক মিশ্রণ। তোমরা সবাই জানো এটা আলোক সমানুতার টপিক থেকে এসেছে। তাহলে আমরা জিনিসটা যদি আমি একটু চিন্তা করি, দেখো এটা এটা সি, এখানে ও এইচ, এখানে হচ্ছে এইচ, এগুলো আসলে বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। আমরা যদিও বা মনে হচ্ছে 90 ডিগ্রি, না, এগুলো হচ্ছে বন্ধন কোণ 109.5 ডিগ্রি হবে, কারণ হচ্ছে এটা মিথেনের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুসারে আমরা জানি যে চতুস্থলকীয় হবে। তো তারপর আমরা বুঝার সুবিধার্থে আমরা লিখে ফেলি এরকম যে দুইটা আলোক এটা ডিইলেকট্রিক অ্যাসিড, ডেক্সট্রোরোটেটরি ডিইলেকট্রিক অ্যাসিডকে আমরা বলি ডিইলেকট্রিক অ্যাসিড, ডিইলেকট্রিক অ্যাসিড। আর এই পাশে আমরা এই যে এটা অ্যালল্যাকটিক অ্যাসিড পাবো। তো তাহলে এই যে এটার এই দুটো যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে এটা যে অ্যালল্যাকটিক অ্যাসিড বলতেছি আমরা। এই দুইটা সমমূল মিশ্রণ, মানে একই পরিমাণ মিশ্রণটা, এই মিশ্রণ তো ডিএল মিশ্রণও বলতে পারি, তখন এটাকে আমরা রেশিমিক মিশ্রণ বলি। কী বলি বলো তো? রেশিমিক মিশ্রণ। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু, কোনো বেসিকে কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু যদি না বুঝো, তাহলে একটু কষ্ট করে আমাকে বলবা যে কি প্রবলেম হয়েছে বা তোমাদের কি সমস্যা, সেটা বললে আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু জানাইও, ঠিক আছে? ওকে ফাইন। এবার আসো আমরা এরপরে এমসিকিউতে যাব, যে কোনটি টটোমার প্রদর্শন করে। খুবই কমন একটা প্রশ্ন, এটা থেকে সিকিউ আসে। আমি আবারও বলছি, খুবই কমন একটা প্রশ্ন, এটা থেকে প্রতিবারই সিকিউ আসে। তুমি একটু খেয়াল করো যে টটোমারিটা, টটোমারিটা মানে হচ্ছে আমি এটাকে সহজে বলি যে টোটো কোম্পানি ম্যানেজার। টোটো কোম্পানি ম্যানেজার কীরকম? যে স্বতঃস্ফূর্ত পরিবর্তন, যে কোনো একটা
তোমার যে কার্যকরীমূলক স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে নতুন কার্যকরীমূলকে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এটা টটোমারিজম বলা হয়। তো সো এই টটোমারিটা প্রদর্শন করে কে প্রদর্শন করবে? তাহলে প্রোপিন তো প্রদর্শন করবেই না, তারপর হচ্ছে প্রোপানলও করবে না, তারপর হচ্ছে বিউটেনও করবে না, তাহলে বিউটানোন করতে পারে। বিউটানোনটা কেমনে? আমরা জানি যে CH3CH2, দেখো CO, তাহলে এই জায়গাতে আর আমরা এখানে বলে CH3, এটা স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত কিভাবে হবে? কিটোনগুলো সাধারণত, এটা একটু মাথায় রাখবা যে কিটোনগুলো সাধারণত স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন যদি হয় তাহলে কিভাবে হবে সেটা একটু যদি দেখো। এটা কিন্তু একটা মানে কোন একটা পাত্রের মধ্যে তুমি যদি এই ধরনের কোন একটা যৌগকে রাখো। আচ্ছা, আমার তো চলে গেছে না, আল্লাহ, দাঁড়াও, আমি একটু প্রশ্নটাই চলে গেছে। প্রশ্নটা আমি আবার আনার চেষ্টা করতেছি, আমি খেয়াল করিনি। হ্যাঁ, রাইট, এখন আনছি। তো আমি যেটা নিয়ে কথা বলছিলাম, কোন একটা, দেখো একটু আমি প্রশ্নটা আবার আনার চেষ্টা করতেছি। তো তাহলে এখানে যে বিষয়টা আমি একটু দেখাচ্ছি যে প্রোপিন টটোমার কারা দেখায়, আমরা খুব কমন যুগ হচ্ছে প্রোপাননটা প্রোপিনল হয়, আমরা সবাই জানি প্রোপাননটা প্রোপিনল হয়, সেটা জানি। বাট এখানে বিউটানন দেওয়া আছে, সো এটা অলসো হতে পারে। এটা কিভাবে হতে পারে সেটা দেখো, কার্যকরীমূলকটা চেঞ্জ হয়ে যাবে। সে চেঞ্জ হওয়ার ব্যাপারটা কিভাবে ঘটবে সেটা আমরা দেখতেছি। দেখো CH3 CH2 C ডাবল বন্ড ও সি, এখানে হচ্ছে দুইটা দিলাম আর এখানে একটা এস দিলাম। এটা স্বতঃস্ফূর্তভাবে, এটা হচ্ছে একটা সাম্য অবস্থা। কিভাবে হয়? কারণ যখন তুমি কোন একটা পাত্রের মধ্যে তুমি বিউটানোন রাখবা, এই যে বিউটানোন রাখবা, এটা বিউটানোন 2 হইতে পারে, বিউটানোন 2 বলতে পারো, অথবা বিউটোনও বলতে পারো। তাহলে এটা পরিবর্তিত হয়ে দেখো CH3 CH2, দেখো সি এখানে এই জায়গাতে হাইড্রোক্সিড মূলক হয়ে তাহলে এই জায়গাতে ডাবল বন্ড হয়ে যাবে আর এখানে CH2 হয়ে যাবে। তো তার মানে এখানে অধিক তড়িৎ-ঋণাত্মকতার কারণে এটা ইলেকট্রনের নেগেটিভ চার্জে চার্জ দিতে হবে। তো ফলে এখানকার ইলেকট্রনটা, এই যে এখানকার ইলেকট্রন এখানে গেছে, তো এখানকার ইলেকট্রন দুইটা, এই যে এখানকার ইলেকট্রন দুইটা এই জায়গাতে আসবে, তখন এই এইচটা হাইড্রোজেনটা এই যে OH এর সাথে যুক্ত হয়ে এখানে অ্যালকোহল হয়ে যাবে। তাহলে এটা বিউটিনল, আমরা এটাকে বলবো বিউটিনল। তাহলে দেখো এটা একটা কার্যকরীমূলক ছিল, স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে নতুন কার্যকরীমূলকে পরিণত হয়েছে। এই ব্যাপারটার নামই আমরা কি বলি বলতো? যে টটোমারিজম, স্বতঃস্ফূর্ত পরিবর্তন কার্যকরী। এটাকে গতিশীল কার্যকরীমূলক সমানুতাও বলা হয়। এটার অপর নাম হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানুতা, একটু মনে রাখবা। গতিশীল কার্যকরীমূলক সমানুতা, গতিশীল কার্যকরীমূলক সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মাথায় রাখবা, কার্যকরীমূলক সমানুতা এটা বলা হয়, এটাও মাথায় রাখবা। সো আমাদের আনসারটা কোনটা হবে? বিউটানন। মনে রাখবা, প্রোপানন যদি থাকতো এখানে, প্রোপানন এটাও রাইট আনসার হতো। প্রোপানন হলে সেটাও রাইট আনসার হতো। তাহলে CH3CO দেন CH3 প্রোপানন, তাহলে এটা প্রোপিনল হয়ে যেত, কি হয়ে যেত? প্রোপিনল হয়ে যেত। সো মাথায় রাখবা, কিটোনটা আমরা জানি যে টটোমারিজম দেখায়। দিনাজপুর বোর্ড 2025 সালে এসেছে এই প্রশ্নটা, আশা করি বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেনে আমরা যাব যে নিচের কোন যৌগটি আলোক সমানুতা দেখায়। মনে রাখবা, আলোক সমানুতা দেখানোর মেইন পয়েন্ট হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলকযুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলে। আমি আবারও বলছি, যে কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলকযুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলে। মনে রাখবা, আমি আবারও বলছি, যে কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলকযুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলে। একটু মনে রাখবা, ঠিক আছে? যে কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলকযুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলে, একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, তোমাদের প্রশ্ন করবা, তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমি প্রশ্ন এখানে করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো টেনশন করতে হবে না ইনশাল্লাহ। তাহলে মাথায় রাখবা, যে কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত হয় তাকে কি বলা হয় বলো তো? কাইরাল কার্বন বলে। এটা মাথায় রাখবা, ফাইন। আচ্ছা, তাহলে এই জায়গাতে আমরা কাইরাল কার্বন কার কার কাছে আমরা দেখবো, চেষ্টা করবো যে কাইরাল কার্বন কার কার কাছে আছে। এই যৌগটার দিকে তাকাও, যে এই কার্বনে এখানে যৌগটা ঠিক আছে কিনা একটু চেক করো। যে সিএস এখানে তো নেই, এখানে তো কার্বন CH3 হওয়ার কথা ছিল, সেটাও নেই। তো এটা হচ্ছে না, এটা দেখেই বোঝা যাচ্ছে CH3 হওয়ার কথা, কিন্তু এটা তো নাই টোটালি। আর এখানে কোনো ওইভাবে এক্সেপশন ভাবে, মানে এটা যদি তোমার অ্যামোনিয়া যুক্ত হয় তাহলে হাইড্রোজেন 2টা, তো হাইড্রোজেন 2টা যদি হয় তাহলে তো এটা হবেই না। তাহলে এটা যদি আমি স্ট্রাকচারটা আঁকি,
তারপর তোমার সুবিধার জন্য আমি দেখাচ্ছি, যে মনে করো এটা NH3 NH2 দেখালাম অ্যামোনিয়া, তো এই পাশে COOH রাখলাম, আর এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। তাহলে এই কার্বনটা কাইরাল কার্বন না, এই কার্বনটা কাইরাল কার্বন নয়, কারণ তার একটা একই জাতীয় মূলক আছে, এটাকে কাইরাল কার্বন বলা যাবে না। সো এই কারণে এখানে আমরা এটা হবে না। আচ্ছা, এই কার্বনের দিকে যদি চোখ বুলাই আমরা দেখি, এখানে একই জাতীয় মূলক দুইটা আছে, তো এই কার্বনের সাথে যুক্ত, তার মানে কার্বন যদি দাও তাহলে এখানে একটা H থাকলো, আর একটা COOH থাকলো, আর এখানে একটা CH3 থাকলো, আর এখানে একটা CH3 থাকলো, তাহলে একই জাতীয় মূলক থাকলো, এটাও কাইরাল কার্বন হবে না। ঠিক সেমভাবে এই কার্বনও যদি দুইটা, তাহলে এখানেও কাইরাল কার্বন হচ্ছে না। তো এই যৌগটার দিকে তাকাও, গ নাম্বার যৌগটার দিকে তাকাও, যে কার্বনটা আমি এখানে রাখলাম, যে কার্বন, তারপরে এই পাশে হচ্ছে COOH, আর এখানে অ্যামোনিয়া, আর এখানে আমার হাইড্রোজেন, আর এখানে আমি CH3 দিলাম। তাহলে এখানে এই কার্বনে, এটাকে অপ্রতিসম কার্বনও বলা হয়। দেখো এই একটা কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে, তাহলে এইটা একটা মূলক যুক্ত আছে, কার্বক্সিলিক মূলক, অ্যামোনিয়া মূলক যুক্ত আছে, হাইড্রোজেন আছে, এবং মিথাইল মূলক আছে। দেওয়ার পর এই কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে, এই কারণে এটা আলোক সমানতা দেখাবে। সো আনসার হচ্ছে তোমার এই যৌগটা। এটার নাম যদি আমরা বলি তাহলে এটা হতে পারে, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। তাহলে 2 এমিনো প্রোপানোয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে 2 এমিনো, মানে 2 নাম্বার এমিনো মূলক আছে, এটা 3 কার্বন, এই কারণে প্রোপানোয়িক। এই ওইক অ্যাসিড COOH মূলক হচ্ছে সবচেয়ে শক্তিশালী। নামকরণ নিয়ে তোমরা ভাববা না, কারণ অনেকে নামকরণ নিয়ে কি করে, নামকরণটা পড়তে গিয়ে আসল পড়াটাই হয় না, নামকরণটা অটোমেটিক আসবে। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য ম্যাটার। সো তোমার মেইন থিংস হচ্ছে যে পড়তে যাবো, অটোমেটিক শেখা হবে। আর নামকরণটা খুবই সোজা সোজা নামকরণ আসে, যেটা তুমি সহজেই পারবা, এটা নিয়ে সময় অপচয় করবা না। জাস্ট প্র্যাকটিস করবা বোর্ড কোশ্চেনগুলো। আমি জাস্ট বোর্ড কোশ্চেনগুলো থেকে বাছাই করে টাইপগুলো আমি নিয়েছি, যাতে করে তোমরা একটু যদি দেখে যেতে পারো তাহলে তোমাদের ইনশাল্লাহ ফিল আপ হবে, মানে তোমাদের যে চাওয়া সেটা ফিল আপ হবে। 50টা MCQ আমি নিয়েছি। তাহলে এই জায়গাতে আমাদের যে এটার নাম হচ্ছে তাহলে 2 এমিনো প্রোপানোয়িক অ্যাসিড। সো এখানে তুমি খেয়াল করো যে এখানে যে 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে, তো আমরা জানি কাইরাল কার্বন যদি থাকে, অপ্রতিসম কার্বন থাকলে সেটা আলোক সমান দেখাবে এখানে, বাট অন্য কোনো কার্বন মিলতেছে না। সো মাঝে মাঝে কিছু জিনিস আসবে, যে কিছু ব্যাপার আসবে যেগুলো প্রসেস অফ ইলিমিনেশন, তুমি প্রসেস অফ ইলিমিনেশনের মাধ্যমে তুমি কি করবা, যে প্রসেস অফ ইলিমিনেশনের মাধ্যমে এগুলোকে শর্ট আউট করবা। অনেক সময় দেখবা যে তুমি যে অনেকগুলো জিনিস হবেই না, তো প্রথমে যেগুলো হবে না সেগুলোতে ক্রস দিয়ে দিবা, তাহলে তুমি অ্যাপ্রোচে যাচ্ছ যে কোনটাতে হবে। ওই অ্যাপ্রোচ যদি যেতে পারো তাহলে তো কোনো কথাই নেই, তাহলে সহজ হবে। সো মাঝে মাঝে দেখবা যে সব কিছু কমন পড়বে না, এটা খুবই ন্যাচারাল ব্যাপার, কমন পড়বে না। তো কমন না পড়লে কী করতে হবে, তোমাকে যে কাজটা করতে হবে যে প্রসেস অফ ইলিমিনেশন মেথডে যেতে হবে। কী মেথডে যেতে হবে, আমি আবার বলছি প্রসেস অফ ইলিমিনেশন মেথডে যেতে হবে, তখন তুমি এটা পারবা সহজে। ঠিক আছে, একটু মাথায় রাখো। ওকে, এবার আসো আমরা এরপরে, এখানে এটা হচ্ছে 1 নাম্বার, এরপরে যাব। দেখো এখানে কয়টি সমাণু পাওয়া যায়, যৌগটা দেখো, যৌগটার দিকে আমি একটু চেক করি যে এই যৌগটা আমরা অ্যালকোহল হয়। অ্যালকোহল কীভাবে, 3 কার্বন বিশিষ্ট CH3 CH2 দেন CH2 দেন OH। তাহলে দেখো কার্বনটা মিলাও, কার্বন হচ্ছে 1টা 2টা 3টা, আর হাইড্রোজেন হচ্ছে 8টা 3টা, আর এখানে 3 এ 3 এ 6, 6 আর 2 হচ্ছে 8টা, আর অক্সিজেন 1টা। তাহলে এটার নাম হচ্ছে প্রোপানল, এটা একটা প্রোপানল, এটা একটা গেল। দ্বিতীয় নম্বর সমানতা একটু যদি খেয়াল করো, যে এই অবস্থান সমানতা যদি আমি চিন্তা করি, তাহলে এই মূলক এটা 1 নাম্বার, 2 নাম্বারটা এমন হতে পারে ওএইচটা যদি দ্বিতীয় নাম্বার কার্বনে হয়, তাহলে CH3 যদি হয়, দেন এখানে OH, তাহলে এটার নাম হচ্ছে প্রোপানল। এটা প্রোপানল 1 অথবা প্রোপোয়ানল বলতে পারো, এটা প্রোপ 2 অথবা প্রোপানল 2 বলতে পারো, প্রোপানল 2 তুমি বলতে পারো। এরপরে এই যৌগটা ইথার, মনে রাখবা অ্যালকোহলের সমান হচ্ছে ইথার, এটা মনে রাখতেই হবে, অ্যালকোহলের সমান হচ্ছে ইথার। একটু মনে রাখবা যে অ্যালকোহলের সমান হয় ইথার। এই যে অ্যালকোহলের, যে কোনো অ্যালকোহলের সমাণু হবে, ইথার, এটা মনেই রাখবা। আর অ্যালডিহাইডের সমাণু হচ্ছে কিটোন, এটা মনে রাখবা, অ্যালডিহাইডের সমাণু হচ্ছে কিটোন। অ্যালডিহাইডের সমাণু কিটোন, একটু মাথায় রাখবা, কিটোন। সো তোমার এই জায়গাতে তোমার যে বেসিক পয়েন্টটা তোমার মাথায় রাখতে হবে, যে অ্যালকোহলের সমাণু যেহেতু অ্যালকোহল,
তাহলে এটা সমান ইথার। তাহলে এই জায়গাতে আমরা একটা যৌগ লিখতে পারি ইথার, CH3O, আর এখানে CH2 দেন CH3। তাহলে এটার নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার বলতে পারি, অথবা মিথক্সি ইথেন বলতে পারি। এটা অনেকগুলো বলা যায়, মিথক্সি ইথেনও বলা যায়, ইথাইল মিথাইল ইথারও বলতে পারি আমি, ঠিক আছে? সো এটা তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা দাও, তিনটা দাও। তাহলে এই ছাড়া আর কোনো সমাণু সম্ভব হয় না। তো সো তিনটে সমাণু আমি পেলাম। সো ইউর আনসার ইজ 3, তার মানে বি নাম্বার আনসার হচ্ছে তোমার হবে। তাহলে এই যৌগটার, এগুলো খুবই কমন যে বারবার একই প্রশ্ন বারবার আসে। তো দেয়ারফর তুমি যখন একটা প্রশ্ন সলভ করবা, অটোমেটিক্যালি তুমি অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারবা। এই কারণে তোমাকে বিষয়গুলো একটু ভালো করে বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কোন টপিকের সাথে কী রিলেশন রেখে প্রশ্নগুলো হয়। যদি জানো তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে। এরপরে কোয়েশ্চেন দেখো, এখানে বলো হচ্ছে একটা ইথাইনের সংকেত দেওয়া আছে। ইথাইনের সংকেতটা আমরা খুবই কমন জানি, ইথাইনের সংকেত দেওয়া আছে। এখানে বলছে কোন কোন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ পাওয়া যায়। তো বাবারে, এটা ইথাইন, তার মানে অ্যালকাইন। সো অ্যালকাইন ইজ কারেক্ট, বাট এটা সাইক্লো অ্যালকিনও হতে পারে। সাইক্লো অ্যালকিন কেন? যখন আমরা কোনো একটা শিকলওয়ালা যৌগ, লম্বা শিকল যৌগ যখন বদ্ধ শিকল হয়ে যায়, তাহলে দুইটা হাইড্রোজেন কমে যাচ্ছে তার থেকে। তো দুইটা হাইড্রোজেন যদি কমে যায়, তো আমরা এটা অনেকেই আমাদের একটু ইয়া হয়। আমি একটু করে তোমাদেরকে ক্লিয়ার করি, তোমরা বুঝবা। আমি বেসিক থেকে আলোচনা করি। যেমন আমি একটা যৌগ দিলাম যে বিউটেন একটা যৌগ দিলাম, এই যে বিউটেন একটা যৌগ দিলাম। দেখো বিউটেন একটা যৌগ। তাহলে একটু বেসিকটা আমি আলোচনা করে তারপর আমি এই কোয়েশ্চেনটা আনসারে যাবো, যাতে তুমি বুঝতে পারো। এই বিউটেনটাতে আমরা দেখতে পাচ্ছি 4 কার্বন আছে। এখন দেখো এই কোয়েশ্চেনটাকে যদি আমি চাকরিক করে ফেলি, মানে সাইক্লো করে ফেলি, দুই পাশে দুইটা হাইড্রোজেন কমে যাবে। তাহলে তুমি একটু দেখো, এই যে CH দেন দেখো CH দেন দেখো CH, আমি একটু সহজ করে দিচ্ছি। তো যখন আমি চাকরিক করে ফেললাম তখন দেখো বন্ধন এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। তাহলে চক্রাকারে যখন আসলো, এই যে চক্রাকারে যখন আসলো এটা, তখন এটা সংকেত হয়ে গেল C4H8 হয়ে গেল। বাট এটা যদি আমি C4H8 আকারে লিখি, তাহলে এটা কিন্তু আমার অ্যালকিন। তাহলে অ্যালকিন যদি হয় CH3 CH2 CH ডাবল বন্ড CH2, তাহলে এটা বিউটিন হয়। তাহলে দেখো অ্যালকেনটা চাকরিক হলে অ্যালকিনের মতো হচ্ছে, রাইট? মানে শিকল। যখন অ্যালকাইনটা চাকরিক হবে, এই অ্যালকাইনটা যখন চাকরিক হবে, দেখো এই সি, তো এখানে ডাবল বন্ড দাও, সি দাও, এখানে এইচ আমি দিবার সুবিধা দিলাম, দেন এখানে সি দিলাম, দেন এখানে সি দিলাম। এখন তুমি একটু হাইড্রোজেনের সংখ্যা মিলে, আমরা যে সবাই জানি যে কার্বনের যোজনী হচ্ছে 4। তো কার্বনের যোজনী যদি 4 হয়, তাহলে আমাকে কার্বনের যোজনী যদি মানে বন্ধন না থাকে, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। তো দেয়ারফর আমি এই জায়গাতে যদি আমি একটু খেয়াল করি যে এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, তাহলে দেখো চারটা মিলছে, বাট এটা অ্যালকিন হয়ে গেছে, সাইক্লো অ্যালকিন মানে বদ্ধাকার। সো দিস ইজ অলসো ইউর কারেক্ট আনসার। এটা তাহলে এখান থেকে এটা কারেক্ট আনসার, সাইক্লো অ্যালকিন পাওয়া যায়। আবার এখানে কি বলছে, অ্যালকিন না, অ্যালকিন তো হবে না, অ্যালকিন এটা হওয়ার কোনো সম্ভাবনা, সাইক্লো অ্যালকিন, দিস ইজ কারেক্ট। সো ইউর আনসার ইজ এ নাম্বার আনসার। অ্যালকিন তো হবে না, এটা অ্যালকাইন, তো অ্যালকাইন তো নর্মাকারে লম্বা, সাইক্লো অ্যালকিন হতে পারে কিন্তু নর্মাল অ্যালকিন হবে না। এটা হচ্ছে অ্যালকাইন। তাহলে মনে রাখবা, অ্যালকেনটা যখন সাইক্লো হয়ে যায়, মানে বদ্ধ হয়ে যায়, তখন সেটা অ্যালকিন হতে পারে, সাইক্লো অ্যালকেনটা অ্যালকিন আকার। দেখো এই অ্যালকেনটা যখন সাইক্লো হয় তখন কি হয়ে যায় বলো তো, দুইটা হাইড্রোজেন কমে যাবে। বাট এটা তখন কার মধ্যে, যে অ্যালকিনটা সাইক্লো অ্যালকেন আকারে লিখা যায়, অ্যালকিনকে সাইক্লো অ্যালকেন আকারে লিখা যায়। তো অ্যালকাইনকে সাইক্লো অ্যালকিন আকারে লিখা যাবে। তাহলে অ্যালকিনকে সাইক্লো অ্যালকেন আকারে লিখা যাবে, আর অ্যালকাইনকে সাইক্লো অ্যালকিন আকারে লিখা যাবে। এই হচ্ছে মানে মানে তোমার বেসিক। তো সো এখানে 1 আর 2 হবে তোমার আনসার। দেয়ারফর ক নাম্বার ইজ ইউর আনসার। আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড। বুঝতে পেরেছো আমি আশা করছি। এবার আসো আমরা এর পরের কোশ্চেনে যাব। এটা কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছে, কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছিল। এর পরের কোশ্চেনে আমরা যাব, একটু ভালো করে খেয়াল করো। If you don't understand any words of mine, just ask me question, I'll solve it, nothing else. Just comment below, then I'll answer. Okay? কোনো মানে না বুঝলে বলো। আর এগুলো একটু দেখে যাও, অনেক সময় পড়া হয় না। চট্টগ্রামের ছাত্রছাত্রী যারা আছো তারা টেনশনে আছো যে তোমাদের পরীক্ষা কখন হবে। আমার মনে হচ্ছে তোমাদের পরীক্ষার ঘোষণাটা কালকে পরশু দিয়ে দেবে। তোমাদের সম্ভবত জীববিজ্ঞান পরীক্ষা এবং ম্যাথ পরীক্ষা অ্যাজ ইউজুয়াল হবে। তাহলে তোমাদের ফিজিক্স পরীক্ষা আর ম্যাথ পরীক্ষা হয় নাই, কেমিস্ট্রি পরীক্ষা হয় নাই, আর এদিক দিয়ে
মনে হয় আইসিটি পরীক্ষা হয় না, আর ইংলিশ সেকেন্ড পেপার, বাকিগুলো আলাদা আলাদা করে হবে। সো তোমরা যারা চিটং বোর্ডে আছো তারা সময় অপচয় করবা না, আর অন্য বোর্ডে যারা আছো তারা একটু দেখে যাও, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। যে জৈব যুগ যাদের পড়া কম হয়েছে, যারা তো পড়েছো ওকে ফাইন, সমস্যা নেই, অনেকে হয়তো মুখস্থ করে ফেলেছো। তো মুখস্থ করার চেয়েও গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে জিনিসগুলোর বেসিক বোঝা। যদি তুমি বেসিক বুঝতে পারো তাহলে অনুরূপ যদি কোনো প্রশ্ন আসে সেটাও তুমি সলভ করতে পারবা। সো এই কারণে আমি তোমাকে সাজেস্ট করব তুমি বেসিকটা বুঝে তারপর অনুরূপ প্রশ্নগুলো যাতে সলভ করতে পারো। আমি 50টা প্রশ্ন তোমাকে এখন করিয়ে দেবো, তুমি এটা অনুরূপভাবে তুমি এর পরের যে কোনো প্রশ্নের বেসিকগুলো তুমি বুঝতে পারবা, এই কারণে তোমার করা উচিত ক্লাসটা। ফাইন, এবার আসো আমরা যেটা দেখতেছি যে মনে রাখবা সংকরায়নের ক্ষেত্রে একটা মজার জিনিস, আমি একটু বেসিকটা একটু আলোচনা করি। সংকরায়নের যে বেসিকটা সেটা হচ্ছে কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে, কোথাও দেখবে যে কার্বন কার্বন যদি একক বন্ধন, যে একক বন্ধন থাকে, মনে রাখবা এটা সবসময় sp3 সংকরিত, হয় যে সবসময় sp3 সংকরিত, sp3 সংকরিত। আর কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয়, যে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয় এবং যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আর কার্বন কার্বন ত্রিবন্ধনও হতে পারে। আমি একটু দেখাচ্ছি তোমাকে, একটা একটা করে দেখাচ্ছি। যদি কার্বন কার্বন দ্বিবন্ধন যে কোনো এক পাশে ডানে হোক বামে হোক, তাহলে সেটা হবে sp2 সংকরিত, এটাও sp2 সংকরিত। আর কার্বন কার্বন যদি একক বন্ধন হয় তাহলে চোখ বন্ধ করে এটা sp3 সংকরিত। আর কার্বন কার্বন ত্রিবন্ধন হলে sp সংকরিত, sp এটাও sp হবে। কিন্তু আরেকটা নিয়ম আছে, যদি কার্বনের উভয় পাশে একটু দেখো, যে কার্বনের উভয় পাশে যদি দ্বিবন্ধন হয়, যে কার্বনের উভয় পাশে দ্বিবন্ধন হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমি জানি সংকরণের বেসিক ক্লাসগুলো আমরা তো প্রথম পত্রে পড়েছিলাম। তোমাদের যাদের বেসিক নেই তাহলে আমার ক্লাসগুলো করলে পাবা, যে ইউটিউব চ্যানেলে সার্চ দিবা জাহিদ স্ক্যাম ক্লিনিক, ওখানে পাবা। তো আমি একটু বেসিকটা বলি যে এই কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা কিন্তু sp সংকরিত, বাট অক্সিজেনটা sp2 সংকরিত, এটা sp2 সংকরিত, দ্বিবন্ধন আছে। বাট এখানে তাহলে দুইটা সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন। তো পাই বন্ধন গঠিত হইতে হলে আমরা সবাই জানি অসংকরিত অরবিটাল থাকতে হয়। তো দেয়ারফর এই জায়গার সাথে এটা তুলনা করো, এটা কিন্তু sp2 সংকরিত, ইটস ওকে। বাট এই মাঝখানের কার্বনটা sp সংকরিত, মনে রাখবা এটা কিন্তু sp2 সংকরিত, কারণ এক পাশে দ্বিবন্ধন, আর এটা sp3 সংকরিত। তাহলে এখান থেকে এই আইডিয়াটা যদি তুমি বুঝো তাহলে জৈব যৌগের সংকরায়নের যে কোনো প্রশ্ন সলভ করতে পারবা। আবার যদি এখানে মনে করো C ডাবল বন্ড ও এখানে যদি H থাকে অ্যালডিহাইড, তাহলে এটা হচ্ছে কি সংকরিত, sp2 সংকরিত। আবার অক্সিজেনটাও sp2 সংকরিত, মনে রাখবা। আবার এই যে ব্যাপারটা যে কার্বন দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকলে sp2, বাট দুই পাশে দ্বিবন্ধন থাকলে sp, এটা একটু মাথায় রাখো। সো এই জায়গাতে এই বেসিকটা যদি তোমার থাকে তাহলে এখন আসো আমরা আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে বলছে যে এই যুগে কার্বন কার্বন বন্ধনে কোন সংকরায়ন হবে, তাহলে কার্বন কার্বন বন্ধন কোনটারে বলছে, কত নাম্বার কার্বন বলছে, ওকে ফাইন। আমরা এখানে দেখতে পাচ্ছি এই কার্বন আর এই কার্বনের বন্ধন, যেহেতু একক বন্ধন আছে, যে একক বন্ধন আছে এই কার্বন আর এই কার্বন বন্ধন, তাহলে আমি এখানে দেখতেই পাচ্ছি স্পষ্টত এই কার্বনটা হচ্ছে sp সংকরিত, আর এই কার্বনের দ্বিবন্ধন আছে তাহলে এটা sp2 সংকরিত। তাহলে এই কার্বনের দ্বিবন্ধন আছে আর এই কার্বনের দ্বিবন্ধন আছে, এটা sp2 সংকরিত। সো আমার টেকিং পয়েন্ট বা মেইন পয়েন্টটা হচ্ছে আমার এটা, যে এই দুইটা, এই যে এই কার্বন আর এই কার্বন যেটা একক বন্ধন আছে। তো তাহলে আমি এখান থেকে আনসারটা খুঁজি যে sp আর sp2 হবে। sp আর sp2 কোথায় আছে, sp আর sp2, এই যে 1 নম্বর কোশ্চেনটা আমার sp আর sp2 আছে, এই যে 1 নম্বর কোশ্চেনটা আমার sp আর sp2 আছে। তাহলে দেখো এটা হচ্ছে sp সংকরিত আর এটা হচ্ছে sp2 সংকরিত। সো sp এবং sp2 সংকরিত, সো দেয়ারফর এটা হবে আমার আনসার, এই জায়গাতে এটা হবে আমার আনসার। অনেক সময় তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এত নাম্বার কার্বনের কার্বন হাইড্রোজেন বন্ধন, মানে যে এই এত নাম্বার কার্বনের কার্বন হাইড্রোজেন বন্ধনের সংকরণটা কি, তাহলে কার্বনের বন্ধন হচ্ছে কত বলো তো, sp2 আর এখানের সাথে হাইড্রোজেন। সো এই sp2 হাইড্রোজেন বন্ধন হবে। তার মানে প্রশ্ন যে এটা আসবে এমন কোনো নিশ্চয়তা নেই, প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। তাহলে বেসিকটা কি, বেসিকটা হচ্ছে যদি কার্বনে দ্বিবন্ধন থাকে যে কোনো এক পাশে sp2, আর কার্বনে একক বন্ধন থাকে চারপাশে, তাহলে sp3 সংকরিত হবে। আর কার্বনে যদি ত্রিবন্ধন থাকে যে কোনো পাশে, ডান বাম যে কোনো পাশে, তো তার দেয়ারফর sp সংকরিত। আর যদি উভয় পাশে দ্বিবন্ধন থাকে তাহলে sp সংকরিত, উভয় পাশে, বাট এক পাশে হলে sp2 একটু এই ব্যাপারটা একটু বুঝছো কিনা একটু আমাকে জানাইও। কারণ অনেক সময় স্টুডেন্টরা, অনেক ভালো ভালো স্টুডেন্টরা সামান্য বেসিক না জানার কারণে তাদের এই কনফিউশনগুলো হতে পারে। সো আমি চাই যে তোমাদের এই কনফিউশনগুলো যাতে না হয়, তোমরা মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানাইও, মানে আমি চাই তোমাদের এই কনফিউশনগুলো যাতে না হয়, আমাকে জানাইও এই ব্যাপারটা। সো আনসার ইজ এই কার্বন, তাহলে sp এবং sp2 মাথায় রাখবা। তাহলে এটা 6 নম্বর কার্বন গেল, আশা করি বুঝতে পেরেছো।
এরপরে আসবো, দেখো মিথাইল পেন্ট 1,2 ডাইন যোগে আমার এখানে দেওয়া আছে যে মিথাইল মিথাইল দেখো 3 মিথাইল পেন্ট 1,2 ডাই ইন। তো আমরা লিখে ফেলি প্যান্ট যখন বলেছে মানে প্যান্ট মানে শার্ট না, আবার মনে করি প্যান্ট, প্যান্ট মানে 5টা কার্বন, তুমি 5টা কার্বন লিখে ফেলবা 5টা। দেখো স্ট্রাকচারগুলো শিখো, আমি যেভাবে শিখাচ্ছি বেসিকগুলো, কারণ আমি চেষ্টা করছি তোমার বেসিক যাতে এনহ্যান্স হয়। তো প্যান্ট লিখে ফেলছো 1,2 ডাইন, তো তুমি যে কোনো একটা দিক থেকে 1,2 চিন্তা করো, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনের ডাইন আমি দিক থেকে চিন্তা করতেছি। ওকে ফাইন, ডাইন এবং 3 মিথাইল, তাহলে 1 2 3, 3 নাম্বারে মিথাইল মিথাইল দিলা। ওকে ফাইন, আমার তো হয়ে গেছে। তো এখন আমার এখানে খুব সোজাভাবে আমি বাকিগুলোকে আমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব, তাহলে CH3 হবে, তাহলে এখানে H হবে, CH হাইড্রোজেন, এখানে চারটা হাত মিলে গেছে, এখানে 4টা হাত মিলে গেছে, এখানে 2টা হাত হবে কার্বনের যোজনী, এখানে 2টা আর এখানে মিলে গেছে। এখানে বলছে 2 এবং 3 নাম্বার কার্বনের, দিস ইজ ইউর পয়েন্ট। দেখো এই আমি কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে 2 এবং 3 নাম্বার কার্বন, তাহলে 2 নাম্বার কার্বন হচ্ছে এটা, তাহলে এটা কি সংকরিত, SP সংকরিত। কিছুক্ষণ আগে এইমাত্র বেসিকে বললাম উভয় পাশে যদি হয় তখন সেখানে SP হবে। তো তাহলে এই বেসিকটা এখানে চলে আসলো, এটা SP সংকরিত। এবং 3 নাম্বার কার্বন, দিস ইজ ইউর কার্বন, তাহলে 3 নাম্বার কার্বনের সংক্রান্ত যে ঘটবে তাহলে এটা হচ্ছে sp2 সংকরিত, যে sp2। সো হোয়াট ইজ ইউর আনসার? ইউর আনসার উইল বি দিস ইজ ও। আমাদের সবুজ, এটা খেয়াল করে না, এটা ও হবে, ও হবে, ও ও হবে, ওটা দিতে ভুলে গেছে, প্রিন্টিং মিস্টেক আর কি। ওকে ফাইন, সো আমরা বুঝতেই হবে বিষয়টা। তো তাহলে আমাদের আনসারটা হবে কোনটা বলো তো? আমাদের আনসার হবে SP এবং sp2, হুইচ ইজ ইউর আনসার? দিস ইজ ইউর আনসার, আই থিঙ্ক। ঠিক আছে, দেখো তো কোথাও কোনো ভুল থাকলে আমাকে জানাইও, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল, এটা মাথায় রাখিও। সো কনসেপ্টটা মাথায় না ঢুকলে একটু জানাইও আমাকে। সো এই কনসেপ্টটা বুঝছো কিনা একটু জানাও, দ্রুত জানাও। এই কনসেপ্টটা বুঝছো কিনা একটু আমাকে দ্রুত জানো। আশা করি বুঝতে পেরেছো। না হলে কমেন্ট করো, আমি কমেন্টে আনসার দিচ্ছি, নো প্রবলেম। নাহলে তুমি কমেন্ট করতে পারো, আমি কমেন্টের আনসার দেবো, অসুবিধা নেই। আচ্ছা, এটা গেল। এবার আমরা এর পরের কোশ্চেনে যাব, যে 7 পরে 8 নাম্বার কোশ্চেনে যাব। একটু দেখো, এখানে বলেছে বেনজিন বন্ধনে, বাবারে বেনজিন, দেখ এই বেনজিনটা হচ্ছে এই কার্বন, দেখ এই কার্বন, তারপর হচ্ছে কার্বন, দেখ একটু বেনজিনে ডাবল বন্ড 3টা থাকলো, আর প্রত্যেকটা জায়গাতে একটা হাইড্রোজেন, যে প্রত্যেকটা জায়গাতে একটা হাইড্রোজেন। সো আমরা সবাই জানি এখানে একটা হাইড্রোজেন আছে। তো আমি তারপরও তোর বুঝার সুবিধার্থে, তোমাদের বুঝার সুবিধার্থে আমি একটু এক্সপ্লেন করেছি। দেখো প্রত্যেকটা কার্বনই তুমি খেয়াল করো দ্বিবন্ধন আছে, তাহলে প্রতিটা কার্বনই sp2 সংকরিত। তাহলে প্রতিটা দেখে এখানেও দ্বিবন্ধন আছে, তাহলে sp2 সংকরিত, এখানেও দ্বিবন্ধন আছে, যে কোনো এক পাশে এখানেও দ্বিবন্ধন আছে, sp2 সংকরিত, এটাও sp2 সংকরিত, এটাও sp2 সংকরিত, এটাও sp2 সংকরিত। তো বলছে বেনজিন কার্বনে কার্বন হাইড্রোজেন, তো তাহলে কার্বন আর হাইড্রোজেন তাহলে sp2 সংকরিত এবং s হবে, কারণ হাইড্রোজেনের প্রথম স্তর কি দিয়ে তৈরি? s দিয়ে তৈরি, মানে হাইড্রোজেনটা 1s1 না, 1s1, তো দেয়ারফর s, তো তার মানে এটাই হবে তোমার আনসার। সো এই কার্বন হাইড্রোজেন এটা, তাহলে হাইড্রোজেন তো সরি মানে s অরবিটাল, মানে হাইড্রোজেনের অরবিটালটা অসংকরিত, তো তার মানে ওই অসংকরিত মানে হাইড্রোজেন 1s, যে 1s1, তো তাহলে এই sp2 আর s হবে। সো বি ইজ ইউর আনসার। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, মাথায় ঢুকছে কিনা একটু জানাইও, কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানাইও, আমাকে। আশা করি বুঝতে পেরেছো, মাথায় ঢুকছে কিনা একটু জানাইও কনসেপ্টটা। ওকে ফাইন, এরপরে আমরা 9 নাম্বার কোশ্চেনে যাব। বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রোপানন, এটা দেখতেই পাচ্ছি অক্সিজেন পরমাণুর সঙ্গে, কিছুক্ষণ আগে তোদেরকে বলেছি যে এই যে CH3C ডাবল বন্ড ও এরকম যদি থাকে, তাহলে কার্বন অক্সিজেন, তাহলে এই অক্সিজেনটা এখানে অক্সিজেনও sp2 সংকরিত, মনে রাখবে অক্সিজেনও sp2 সংকরিত, আবার কার্বনও sp2 সংকরিত। কার্বন কেন? দ্বিবন্ধন আছে এই কারণে, তাহলে একটা সিগমা একটা পাই, দ্বিবন্ধন থাকলে একটা সিগমা হয় একটা পাই হয়। তো দেয়ারফর এটাতে কার্বনটা কি সংকরিত? sp2 সংকরিত। তো অক্সিজেন পরমাণু কি সংকরিত? তোকে জিজ্ঞেস করছো অক্সিজেন পরমাণু, তাহলে অক্সিজেন পরমাণু sp2 সংকরিত। সো দিস ইজ ইউর আনসার, অক্সিজেনটাও sp2 সংকরিত। মনে রাখবা যে কার্বন ডাইঅক্সাইডেও সেম ঘটনা, যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, এই যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও এই কার্বনটা হচ্ছে sp সংকরিত, আর অক্সিজেনটা হচ্ছে sp2 সংকরিত, এটা sp2 সংকরিত। মনে রাখবা, এই কনসেপ্টগুলো মাথায় রাখবা। সো পরীক্ষায় এই ধরনের প্যাটার্নগুলো পরীক্ষায় আসবে, সো বি কেয়ারফুল, এগুলো থেকেই তোমার প্রশ্নগুলো ইনশাল্লাহ হবে। সো তুমি যদি একটু দেখে যাও, আজকের ক্লাসটা দেখে যাও, তাহলে আশা করি তোমার এই ছোট ছোট জিনিসগুলোই তোমার হয়তো MCQগুলো শতভাগ হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। এবার আমরা দেখব যে কার্বনিক মূলক সিও মূলক দেওয়া আছে এখানে, যে সিও মূলকের কার্বন পরমাণুতে কোন সংকরণ করে, এইমাত্র পড়াইছি তোরে, এইমাত্র বেসিকটা, তাহলে এখানে sp2। সো দিস ইজ ইউর আনসার। কার্বনিক মূলকে, যে কার্বনিক মূলকে এই যে ডাবল বন্ড ও
এখানে হচ্ছে আর কিছু তো নাই, তো তাহলে দেওয়ার পর এখানে হচ্ছে এটা SP2 সংকলিত। সো SP2 হচ্ছে তোমার আনসার, যশোর বোর্ড 2025 সালে এসেছে। এবার আমরা দেখব, একটু ভালো করে খেয়াল করো, যে কনসেপ্টটা ভালো করে খেয়াল করবা, যদি না বুঝো আমাকে বলবা। এই কোশ্চেনের দিকে দেখো, যে বলেছে এই জগতে পাই বন্ধনের সংখ্যা কয়টা। দেখ সিগমা আর পাই বন্ধনগুলো কিছু বোঝা যায়, কিন্তু এখানে একটা জিনিস উজ্জ্বল আছে, সেটা হচ্ছে এই জায়গাতে উজ্জ্বল আছে। দেখ এই কোশ্চেনটাকে যদি আমি একটু সাজাই, তাহলে CH2 ডাবল বন্ড CH দেন এখানে CH দেন এই জায়গাতে আমি ডাবল বন্ড O দিয়ে এখানে H দেব। তো তাহলে আমার বল কনসেপ্টটা বলবি, আর কিচ্ছু দরকার নেই। তোকে বলছে পাই বন্ধনের সংখ্যা কয়টা, তাহলে এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন আরেকটা দিই নেই, কোথায় দিই নেই, এই 1 2 3 4 এখানে একটা দিই নেই, হ্যাঁ রাইট। তো তাহলে দেখ এখানে একটা পাই বন্ধন আছে, এখানে একটা সিগমা একটা পাই, তাহলে একটা পাই বন্ধন, দুইটা পাই বন্ধন, তিনটা পাই বন্ধন। সো 3 ইজ ইউর আনসার। তিনটা পাই বন্ধন, তাহলে একটা পাই বন্ধন, দুইটা পাই বন্ধন, তিনটা পাই বন্ধন। কয়টা পাই বন্ধন? তিনটা পাই বন্ধন। সো আশা করি বুঝেছিস। দেখ মাথায় ঢুকছে কিনা আমাকে জানা। সো কনসেপ্টটা বুঝলে আমাকে একটু জানাই, দ্যাটস ইট। আর কিছু চিন্তা করতে হবে না ইনশাল্লাহ, শুধু কনসেপ্টটা আমাকে জানালে হবে। তোদেরকে হ্যাঁ জি স্যার বুঝছিস না, মাশাল্লাহ। ওকে ফাইন। কনসেপ্টটা একটু ভালো করে বুঝলে তোমার জন্য এটা অনেক বেশি সহজ হবে, এটা একটু মাথায় রাখো, আর কিছু দরকার হবে না ইনশাল্লাহ। এরপরে আমি 12 নম্বর কার্বনে যদি 12 নম্বর প্রশ্নে যদি যাই, IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই কয়েকদিন আগে যে তুরস্কে এই ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির একটা কনফারেন্স হয়েছে তুরস্কে। তো আমি আমন্ত্রিত ছিলাম, আমি বাইরে যাইনি, কারণ হচ্ছে যে আমি বাইরে গেলে তোমাদের অনেক প্রবলেম হয়, তোমাদের অনেকে সহ্য হয় না যে আমার বিরুদ্ধে তোমাদের অনেক আমি নাকি অনেক দিন দেশের বাইরে থাকি। বাবারে আমি মানে আমি একটা কথাই বলি, আমি চাই আমার স্টুডেন্টরা উপকৃত হোক, এই কারণে আমি দেশের বাইরে গিয়ে বা বিভিন্ন জায়গায় আল্লাহর অশেষ রহমত, আল্লাহ সহজ করে দিয়েছে, তো ওইগুলো থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করি, ওই জ্ঞানগুলো তোদের কাছে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এখন বাঙালি হচ্ছে যে ঘি হজম হবে না, তো সো আমি এই কারণে আমি চিন্তা করলাম যে হ্যাঁ নিজেকে নিজে ইমপ্রুভ করি। তো তোদেরকে যদি ওইগুলো করতে যায় তাহলে বিপদ হয়, আশেপাশের মানুষরা সহ্য করতে পারে না, তারা কি করে বিভিন্ন রকমের স্টুডেন্টদেরকে কান ভারী করে, যে কেউ কেউ বলে এটা বাংলাদেশ, এটা আমেরিকা না, এই সেই হাবি যাবি বিভিন্ন রকমের ক্লাসরুমে স্পষ্ট করে বলে অমুক স্যারের কাছে যাবি না, একদম লিখে দে। মানে আমার কাছে 8-9টা চিরকুট আসছে, যে চিরকুটে আমার কাছে ভর্তি হবে স্টুডেন্ট, এসে আমারে দেখা যায় অমুক স্যার আমাকে অমুক স্যারকে সাজেস্ট করছে, ক্লাসরুমের ভিতরে বলে দিয়েছে অমুক দাদার কাছে যাও, অমুক দাদির কাছে যাও। তো দাদা দাদি অনেক থাকে, ইটস ওকে ফাইন, স্টুডেন্টরা জাজ করবে যে কে ভালো পড়ায়, সেটা অনুসারে আসা উচিত। আর আমি বাইরে যাব, এটা আমি কমন কথা, কারণ আমি যাইতে হবে আমার আমার প্রয়োজনে, আমার কেরিয়ার বিল্ড আপ করার জন্য আমার তো শুধুমাত্রই পড়ানো না, আমার অনেক কিছু চেষ্টা করতে হবে। সো আমি আমার প্রয়োজনে আমাকে যাইতেই হবে, যাব আমি হয়তো 7-8-9 দিনের জন্য যাব, কিন্তু আমার কথা হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে কোর্স বাকি রেখে যাচ্ছি কিনা, কোর্স শেষ না করিয়ে যাচ্ছে কিনা, দিস ইজ দ্য ফ্যাক্টর। তো ওই কারণে আমি চাই আমার স্টুডেন্টগুলো আমাকে বুঝুক, ট্রাস্ট করুক, দেখুক আমি শেষ করাই কিনা, বা আমি আন্তরিক কিনা, বা স্টুডেন্টকে আমি কাউন্সিলিং করছি, বা স্টুডেন্টকে আমি ভালোভাবে সার্ভিস দিচ্ছি কিনা, আমি আমার পড়ানোটা ভালোভাবে করাচ্ছি কিনা, সেটাই দরকার। তো এই IUPAC ইন্টারন্যাশনাল নেক্সট সেমিনার হবে, নেক্সট এটার কনফারেন্স হবে মন্ট্রিলে, তো এটা ক্যানাডাতে হবে। তো ওইটাতে ইনশাল্লাহ একটা রিসার্চ পেপার রেডি করছি। তো মন্ট্রিলে এপ্রিলের সম্ভবত জুলাইয়ের 11-12 তারিখ হবে, ক্যানাডাতে হবে এই IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো সো ওখান থেকে একদম আমাকে লিঙ্কডিনে মেসেজ করছে যে স্যার ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড, এবং আমাকে মানে আমি আসলে নিজেকে এত সম্মান বোধ করছি, ভালো বলার মতো না, আলহামদুলিল্লাহ। গত পরশু স্পেন কেমিক্যাল সোসাইটি থেকে আমার জন্য গিফট পাঠাবে বলছে, ভালো লাগে, এগুলো এনজয় করি। তো সো আমি চাই আমার এই জিনিসগুলো আমার স্টুডেন্টদের মাঝে দিয়ে যেতে, এটাই চাই আর কি। অনেক কথা বললাম, এবার আয়। তো আমার এখানে প্রশ্ন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এখানে অর্থাৎ এটা হচ্ছে আন্তর্জাতিক যে রসায়নের সংস্থা, সেই সংস্থা কি বলছে দেখে, এদিকে ভালো করে খেয়াল কর। এখানে বলছে যে এই যৌগটার নাম কি হবে, তোরা একটু খেয়াল কর। এই কার্বনটা এখানে দিবি, তারপর এখানে হচ্ছে CH3 দিবি, ভালো করে দেখ, এখানে Cl, তারপর এখানে হচ্ছে CH3, তারপর দেখি এখানে একটা CH3 দিবা, আর এখানে CH3 দিবা, ফাইন। এই যৌগটাকে তুমি এইভাবে সাজাও। তো আমাদের নিয়মটা কি বলতো, আমাদের নিয়মটা হচ্ছে, একটু মনোযোগ সহকারে খেয়াল করবি। হ্যাঁ রনি ভাই, আমি ক্লাসে
হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ নিয়ে যাবো, ইনশাল্লাহ নিয়ে যাবো। এবার আয় আমি তোদেরকে দেখাই যে এই যুগেতে আমাদের নিয়ম হচ্ছে যে সর্বোচ্চ কার্বন, মানে সর্বোচ্চ কার্বনকে প্রাধান্য দিতে হবে। তাহলে বল এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, তাহলে এটা প্রোপেন টাইপসের কিছু একটা হবে। দেখ তাহলে আমি এখান থেকে বুঝে গেছি যে লম্বা শিকলটা বাছাই করবো প্রোপেন। দেখ মিথেন আছে, মিথেন হবে না, বিউটেন হবে না, ইথেন হবে না, সো দিস ইজ ইউর আনসার। একদম সিম্পলি পারা যায় যে দেখ এখানে 3 কার্বনকে বাছাই করবি, তাহলে মিথেন হবে না, বিউটেন হবে না, ইথেন হবে না। তো 3 কার্বন আছে, তো 3 কার্বন থাকলে এটা প্রোপেন। সো আমি একদম না দেখে তোকে বলে দিলাম যে দিস ইজ প্রোপেন, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, দিস ইজ ইউর আনসার। সো এখানে কত বল, ক নাম্বার হবে? 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন হবে, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন হবে। এখানে কি বলেছি বলতো? 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। সিম্পল, এটা আশা করি পারবা। এরপরে কোশ্চেন আমি যাব, বড় কোশ্চেন দেখো একটু খেয়াল করো। এই যৌগটার IUPAC নাম। তো তাহলে এই জায়গাতে তোমরা সেম কাহিনী একটু বুঝে নিবি যে আমরা জানি যে যে কার্যকরীমূলক সবচেয়ে শক্তিশালী তার সেটা যে দিক থেকে হয় সেদিক থেকে নাম্বারিংটা করতে হয়। তাহলে আমরা জানি কার্বক্সিলিক মূলকটা সবচেয়ে বেশি শক্তিশালী। সো এখানে দেখা যাচ্ছে এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। তাহলে বিউটানোয়িক অ্যাসিড কোথায় আছে একটু দেখতো। দেখ এই 2 ইনোয়িক অ্যাসিড, না এটা হবে না। ইনোয়িক অ্যাসিড তো এখানে, আচ্ছা বিউট আছে, সরি আমরা তাহলে এখানে বিউট যেহেতু আছে এখানে আমরা দেখবো, চেক করবো। তো তাহলে এখন প্রথম দেখ এই 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, বিউট আছে। তাহলে বিউট কি সবগুলোতে আছে? হ্যাঁ সবগুলোতে আছে। তো এখন এই ইনোয়িক অ্যাসিড দে বিউট 2 ইনোয়িক অ্যাসিড। এখন দেখ আমি একটু একটু দেখাই যে বিউট 2 ইনোয়িক অ্যাসিড আছে, ইন আছে 2 নম্বরে, ওইক অ্যাসিড ওকে ফাইন একটা হয়েছে। আমরা আবার দেখাই 2 বিউটানোয়িক অ্যাসিড, না 2 বিউটানোয়িক অ্যাসিড এটা হবে না, বিউটিনের ব্যাপারটা যে অ্যালকিন যেটা আছে সেটাতে আসবে। তাহলে বিউটিন বিউটানোয়িক 2 অ্যাসিড, না এটাও হবে না, এটাও রাইট না। এখন দেখ বিউট 2 এখানে হওয়া দরকার ছিল হচ্ছে এই যে বিউট 2, এই যে বিউট 2 ইন, এরপর হচ্ছে উইক অ্যাসিড। তো বিউট 2 ইন মানে 2 নম্বরে ইন অ্যালকিন আছে, দ্বিবন্ধন আছে এবং উইক অ্যাসিড। তো তার মানে এটা আবার ক নাম্বারটা হবে আমার আনসার। এটা একসাথে হবে না, এটা উইক অ্যাসিডটা আলাদা। তো সো এখানে দুইটার মধ্যে কনফিউশন আছে, তারপরেও একটু চেক করতে হবে কারণ তোদেরকে তো কোনোভাবে ভুল পড়ানো যাবে না। আমি একটু চেক করে নিচ্ছি এটা কত নাম্বার, কত নাম্বার হচ্ছে, এটা হচ্ছে হ্যাঁ রাইট, আমি যেটা বলছি সেটাই রাইট, ওকে ফাইন। সো আমাদের এইটাই হবে আনসার। ইনউইক একসাথে হবে না, ইন উইক অ্যাসিডটা আলাদা করে হবে। তো দেয়ারফর এ নাম্বার হচ্ছে আমার আনসার এখানে। তো এখানে নিয়মটা হচ্ছে ইনটা তুই আলাদা করে রাখবি, তো তারপরে দেন উইক অ্যাসিড, এটা হচ্ছে অনেক সময় ইনউইক বলা হচ্ছে এখানে। তো জাস্ট স্টুডেন্টরা কনফিউজড হবে, তবে এটাই অপেক্ষাকৃত এটাই রাইট। বাট এটা রাইট না যে তা না, এটা যদি অন্য কিছু না থাকতো এটা রাইট হতো। বাট এখানে যেহেতু এটা উইক অ্যাসিড আলাদা করে আছে, সো এটি দিস ইজ দ্য মোর কারেক্ট, একটু মাথায় রাখবা। এবার আসো, আচ্ছা ইনিক আছে এখানে, ইনোইক যদি হইতো, ও যদি হইতো তাহলে এটা রাইট হতো, যে ও যদি হইতো এখানে, ও যদি হইতো তাহলে রাইট হইতো, কিন্তু এখানে ইন উইক অ্যাসিড আলাদা করে দিতে হবে। এবার আয় এই কোশ্চেনটার দিকে তাকা, যেখানে বলছে যে এই যৌগটার IUPAC নাম কি। তাহলে প্রথমেই তো খেয়াল কর যে সক্রিয়তা সিরিজে অ্যালডিহাইডের সক্রিয়তাটা, যে অ্যালডিহাইডের সক্রিয়তাটা, এই যে অ্যালডিহাইডের সক্রিয়তাটা কিটোনের চেয়ে বেশি, যে কিটোনের চেয়ে বেশি। তো তাহলে বিউটা মানে নেল হবে। তো সবগুলোতে তো নেল দেওয়া আছে, সবগুলোতে নেল দেওয়া আছে, ফাইন। তো এখন আমি কার্বনের নাম্বারিংটা করব, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, নাম্বারিং করার ক্ষেত্রে। তো এখন যখন কীটমূলক হয়ে যায়, ইন যে আমরা ওন বলি, ওন, যখন আধুনিক যে নিয়মটা সে নিয়মে এটাকে আমরা ওনটা করা হয় না, যে 2 ওন এখানে কোথাও দিয়ে নেই দিছে, দেখ তো 2 নম্বরে ওন আছে, কোথাও আছে 2 নম্বরে ওন আছে না, 2 নম্বরে ওন নাই, তাহলে এটা 2 তো হবেই না কারণ এটা 3 নাম্বার কার্বন। ডাইক্লোরো এটা হবেই না, 3 ডাইক্লোরো, হ্যাঁ 3 ডাইক্লোরো, দিস ইজ রাইট রাইট। বাট 3 নাম্বার কার্বনও তো অক্সো না, অক্সোটা হচ্ছে যে কয় নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বনে, তাহলে 3 অক্সো না, 3 নাম্বার কার্বন অক্সো না, তাহলে অক্সোটা 2 নাম্বার কার্বনে। তো এখানে যে ওন যেটা 2 নাম্বারে ওনটাকে আমরা অক্সো হিসেবে চিন্তা করব, যদি আমরা এটা মনে রাখবি যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের একটা ব্যাপার আছে। এটা প্রিন্সিপাল, এটা প্রধান কার্যকরীমূলক, এটা হচ্ছে মানে সাবঅর্ডিনেট মানে তার পাশাপাশি সহকারী। তো যখন সিও মূলকটা সহকারী মানে কার্যকরীমূলক হিসেবে হয়, তখন সেটা ওন না হয়ে তখন অক্সো হয়ে যায়, অক্সো হয়ে যাবে, নামটা অক্সো হয়ে যাবে। আর যদি সেটা ইথার হয়তো অক্সা হইতো, বাট এখানে অক্সো হবে, অক্সো। তাহলে 2 অক্সো, এই যে 2 নাম্বার অক্সো আছে, এটা দেখে তুই বুঝে যেতে পারবি বাকিটা যে ডাইক্লোরো 2 ডাইক্লোরো বিউটা ডাইক্লোরো বিউটানেল হবে। তো সো এটা 1 নাম্বার, 2 নাম্বার, এই 2 নাম্বার দিয়ে তুই বুঝে যাবি, অন্য কিছু দেখারই দরকার নেই যে 2 নাম্বারে অক্সো আছে, দেখ এটা দেখে তোর আনসারটা হবে। সো পরীক্ষাতে MCQতে যেটা দরকার
সেটা হচ্ছে আমাকে টু দি পয়েন্টে যাওয়া। তো এটার জন্য হচ্ছে প্রসেস অফ ইলিমিনেশনটা ইউজ করবা। তো প্রসেস অফ ইলিমিনেশন করতে গেলে কোনটা হবে না আগে সেটা আগে ক্রস দিবা, দেন তুমি যেটা হবে অটোমেটিক দেখে বুঝবা। এই হচ্ছে কাহিনী। এটা যদি তুমি প্রয়োগ করতে পারো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। এটা শুধু সহজ না, অনেক সহজ হয়ে যাবে। সো এখানে আনসারটা কোনটা হবে? আনসার হবে এইটা, এটা হবে তোমার আনসার। ফাইন। এবার আমরা দেখব যে নিচের কোন অ্যারোমেটিক চক্রে সক্রিয়তা মানে নিচের কোন অ্যারোমেটিক চক্রের জন্য সক্রিয়তাকারী, এখানে ভুল হয়েছে, এটা টু হবে, টু হবে। ফাইন। আচ্ছা, আমরা সবাই জানি যে অর্থফেরা নির্দেশকের যে ব্যাপারটা বেনজিন বলে বলছে না, এই যে অ্যারোমেটিক যৌগনে বেনজিন বলে। তো বেনজিন বলে যদি যাদের কাছে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনওয়ালা ও আছে, তারা হচ্ছে নিষ্ক্রিয়কারীমূলক। যেমন এটা নিষ্ক্রিয়কারীমূলক, এটা নিষ্ক্রিয়কারীমূলক, তার মানে এই তিনটেই নিষ্ক্রিয়কারীমূলক। তার মানে বেনজিন বলে সক্রিয়তা কমিয়ে দেয়। তো বেনজিন বলে যদি সক্রিয়তা কমিয়ে দেয় তাহলে এই যে অ্যামোনিয়া, এটা এমিনমূলকটা, এই এমিনমূলকটা বেনজিন বলে সক্রিয়তা বৃদ্ধি করে। তো তাহলে বেনজিন বলে সক্রিয়তা যদি বৃদ্ধি করে তাহলে এটা হবে তোমার আনসার। বাট এখানে একটা জিনিস জেনে রাখো, অনেক সময় সক্রিয়তা বলে, তুমি দেখো এটা হচ্ছে এনিলিন, এটা এনিলিন আমি দিলাম, এটা সবচেয়ে বেশি সক্রিয়, দেন বেনজিন, আর দেন হচ্ছে নাইট্রোবেনজিন। তো পরীক্ষাতে তোমাকে বলে যে কোনটা অধিকতর, মানে কোন যৌগটা অধিকতর সক্রিয়। তো তার মানে মনে রাখবা সক্রিয়তার ক্রম, যে সক্রিয়তার ক্রম। তো তাহলে এই যদি এখানে অর্থপ্যারা নির্দেশক থাকে, মানে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বাড়ায়, ফলে ইলেকট্রোফাইলগুলো এখানে যুক্ত অর্থ এবং প্যারা অবস্থানে। সো এখানে সক্রিয়তাকারী, এটা সবচেয়ে বেশি সক্রিয়, এটা একটু মধ্যম, আর এটা হচ্ছে একদম দুর্বল, মানে সক্রিয়তা হ্রাসকারী। তার মানে সক্রিয়তাটা কমিয়ে ফেলে বেনজিন বলে থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। সো এটা খুবই কমন, এগুলো খুবই জানার কথা। তারপরও না জানলে আমি বেসিকটা দেখা দিলাম, অনেক সময় এরকম ক্রমও আসে পরীক্ষায়, ক্রমটা তোমাকে পারতে হবে। কোন যোগে হাকেল সংখ্যা গণনাতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বিবেচনা করা হয় না? খুবই কমন একটা কোশ্চেন, এবং এমসিকিউতে আমি এমনভাবে পড়াবো যে এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে তোরা পারবি। একটু মাথায় রাখ, হাকেল সংখ্যা মানে হচ্ছে বেনজিন বলয়ে যদি 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, যে 4n+2 সংখ্যক, এই যে সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, একটু মাথায় রাখিস, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, যে ইলেকট্রন থাকে। তো তাহলে এখন আমার যেটা ব্যাপার, যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, আমি আবারও বলছি 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। তো এখন আমারে বল এই যৌগগুলোতে পাইরল, থায়োফিন, ফিউরান, আমি একটু সহজ করে দিই। ফিউরান মুরগির রান, মুরগিতে রান থাকে, রানের মধ্যে কি মুরগির গোস্ত রান, তো মুরগিতে আন্ডা থাকে। তার মানে এই ফিউরানে তুই দেখ, এই কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, তার মানে এখানে একটা অক্সিজেন থাকবে, এই যে অক্সিজেন থাকবে। তো অক্সিজেন থেকে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড হবে, এখানে সিঙ্গেল বন্ড, তাহলে এখানে সিএইচ হবে, এখানে সিএইচ হবে, এখানে সিএইচ, এখানে সিএইচ। এখানে যে মুক্ত জোড়ে যে ইলেকট্রন আছে, এটা বেনজিনের সঞ্চালনশীলতায় অংশগ্রহণ করে। তার মানে এই এন এর মান যদি দেখি, এন এর মান যদি 1 হয়, 4 × 1 + 2, তার মানে 6 হাকেল সংখ্যা। তাহলে দেখ এই হাকেল সংখ্যা কি, এটাও পরীক্ষা আসতে পারে। দেখ এন এর মান যদি 0 হয় তাহলে 2, 6, 10, 14 এগুলোকে হাকেল সংখ্যা বলে। কেন? কারণ এন এর মান যদি 0 বসাস 2 হয়, এন এর মান যদি 1 বসাস 6 হয়, এন এর মান যদি 2 বসাস 10 হয়, 14 হয়, এগুলোকে হাকেল সংখ্যা বলে, যে হাকেল সংখ্যা বলে। এখন আমাকে বল, এই সঞ্চালন সমতুলীয় সুষম চাকরিক এই সঞ্চালনশীলতা অংশগ্রহণ করতেছে এই দুইটা ফোঁটা, মানে কি বেনজিন বলে এই ইয়াতে, এটাতে কিন্তু তোর সঞ্চালনশীল 6টা ইলেকট্রন থাকে না, কিন্তু এই পাই ইলেকট্রন এখানে একটা, দুইটা, এখানে দুইটা, তার মানে একটা বন্ধন গঠন করতে হলে 2টা ইলেকট্রন লাগে। ওই 2টা ইলেকট্রন, এটা একটা সিগমা একটা পাই, তাহলে পাই বন্ধনে অংশগ্রহণকারী এগুলোকে পাই ইলেকট্রন বলে। 2টা 4টা, এখানে 2টা, তার মানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলে, যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এখানে ফিউরানে অংশগ্রহণ করে। তাহলে এবার দেখ থায়োফিনে অংশগ্রহণ করে কিভাবে, থায়ো মানেই হচ্ছে সালফার। তুই দেখ আমি কি করলাম, দেখ এটারে যদি আমি কপি করি তো তাহলে এটা থায়োফিন হচ্ছে। তাহলে থায়োফিনটা কেমন হবে, এই কার্বন, দেখ কার্বন, এখানে হাইড্রোজেন ডাবল বন্ড, এখানে সালফার হবে, এখানে কার্বন হবে, দেন এখানে কার্বন, দেখ ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, সেম কাহিনী। দেখ এই সালফারের মুক্ত ইলেকট্রনগুলো থায়োফিনে অংশগ্রহণ করছে। তাহলে এই এখানেও লাগতেছে, এখানেও লাগতেছে। দেখ এখানে কিন্তু 4টা ইলেকট্রন থাকে সঞ্চালনশীল, বাট 2টা অংশগ্রহণ করে সঞ্চালনশীলতা, মানে মুক্ত নিঃসঙ্গ ইলেকট্রন জোট 2টা, একটা 2টা, বাট একটা ওই হাকেল নীতি মানার জন্য যে 6টা ইলেকট্রনে যে 6টা হয়ে যায়, তো 6টা হয়ে সঞ্চালনশীলতা অংশগ্রহণ করে, রেজোনেন্স যেটাকে বলে। এই রেজোনেন্স অংশগ্রহণ করার কারণে এটাও একটা কি যৌগ, এটা হেটারো তোর অ্যারোমেটিক যৌগ। তার মানে কি বেনজিন মানে বলয়ের মধ্যে অন্য একটা, মানে কার্বন না থেকে অন্য একটা পরমাণু থাকতেছে, অক্সিজেন, সালফার। এবার পাইরলের মধ্যেও সেম কাহিনী। দেখি পাইরলেও কার্বন, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, দেখ ডাবল বন্ড, এখানেও ডাবল বন্ড,
দেন এখানে কার্বন হাইড্রোজেন, এখানে হচ্ছে সালফার, এই জায়গাতে কি হবে, এই জায়গাতে এখানে সালফার নাই, এখানে নাইট্রোজেন, তাহলে এখানে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে নাইট্রোজেন, তাহলে দেখ এখানে হাইড্রোজেন। এই জায়গাতেও সেম কাহিনী, যে এই যে দুটো মুক্ত ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন। এখন আমরা বল এই জায়গাতে এই বেনজিন মানে বলয় তৈরি করার জন্য সঞ্চালনশীল পাই ইলেকট্রনটা হওয়ার জন্য মুক্ত জোড় ইলেকট্রন লাগতেছে তিনটার জন্য, পাইরোলও লাগতেছে, থায়োফিনও লাগতেছে, ফিউরানও লাগতেছে। তাহলে তোকে যদি পরীক্ষা জিজ্ঞেস করে যে কোনটি, এটা হচ্ছে ফিউরানের সঙ্গে, যে ফিউরান আমি সহজ করে স্টুডেন্টদেরকে বুঝাই, ফিউরান, রান মানে মুরগির রান, মুরগি কি পারে, আন্ডা পারে, আন্ডা মানে অক্সিজেন, থায়ো বললে সালফার, আর পাইরোল, তাহলে এখানে মনে রাখার জন্য আমি এরকম বলি যে মানে রোল যেটা হয়, আচ্ছা দেখ তোরা নাইট্রোজেন দিয়ে মনে রাখিস, তাহলে এই জায়গাতে নাইট্রোজেন হবে, বাকিটাতে নাইট্রোজেন হবে। বাট এই পিরিডিনে তুই একটু খেয়াল কর, পিরিডিনে এই বেনজিন বলয়ের মতো কার্বন, এই যে কার্বন, এই জায়গাতে নাইট্রোজেন থাকে, বাট এই নাইট্রোজেনটা এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আচ্ছা আমি পাশে লিখি যাতে সুবিধা হয়, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই যে এখানে হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন, বাট এই জায়গাতে দেখ এখানে দুইটা, এখানে হাইড্রোজেন একটা থাকবে, এই যে হাইড্রোজেন একটা থাকবে, তাহলে দেখ না নাইট্রোজেন তো যোজনীতি হবে না, তাহলে এখানে হাইড্রোজেন থাকবে না, তাহলে দেখ এই জায়গাতে এখানে একটা, দুইটা, এখানে তিনটা, তাহলে দেখ এই জায়গাতে সঞ্চালনশীলতা অংশগ্রহণ করার জন্য এই মুক্ত জোড় ইলেকট্রনের ব্যবহারটা এখানে হচ্ছে না, মুক্ত জোড় ইলেকট্রনের ব্যবহারটা লাগতেছে না। তার মানে কি এই মুক্ত জোড় ইলেকট্রন ছাড়াও একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা যে সঞ্চালনশীলতা অংশগ্রহণ করে এই যে ছয়টা ফিল আপ করতে পারতেছে। তো দেয়ারফর নিঃসঙ্গ ইলেকট্রন বিবেচনা করা হয় না, তার মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় চক্রাকারে বা তোমার অ্যারোমেটিক যোগের যে হাকেল সংখ্যা মিলানোর জন্য যে শর্তটা সেটা লাগতেছে না, এই নাইট্রোজেনের দুইটা মুক্ত জোড় ইলেকট্রন লাগতেছে না। সো ইউর আনসার ইজ ফিরিডিন, ইউর আনসার, এটাই আনসার, এই আনসারটা হচ্ছে ফিরিডিন। তাহলে ফিউরানের ব্যাপারটা আমি ক্লিয়ার, এটাও আনসার হবে না, এটাও আনসার হবে না, এটাও আনসার হবে না, তাহলে আনসার হচ্ছে কোনটা, ফিরিডিন। তাহলে কনসেপ্টটা বুঝছিস কিনা একটু কমেন্ট করে জানা, কারণ এখান থেকে তো পরীক্ষা শুধু এটা আসবে না, পরীক্ষা আসবে পাইরোলের সংকেত কি, তোকে আসবে ফিউরানের সংকেত কি, তোকে আসবে থায়োফিনের সংকেত কি, তোকে আসবে তোর এই ফিরিডিনের সংকেত কি। তার মানে এক ডিলে 4 পাখি মারছি আমি, 4 পাখি এটা শুধু 5 পাখি, এক ডিলে 4টা সংকেত শিখেলাম, এক ডিলে তোকে হাকেল নীতি শিখেলাম, এক ডিলে তোকে লাগবে না সেটা শিখেলাম। তাহলে একটা কনসেপ্ট দিয়ে তুই অনেকগুলো কোশ্চেনের এমসিকিউ সলভ করতে পারবি। মাথায় ঢুকছে কিনা একটু জানাইস আমাকে, কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানাইস আমাকে, কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানাইস। মাথায় ঢুকছে কিনা একটু জানাও আমাকে, এই কমেন্ট করো মাথায় ঢুকছে কিনা জানো দ্রুত। আচ্ছা কনগ্রেচুলেশন জানাচ্ছিস না, ওকে ফাইন। দেখি আর কি কি আছে তাড়াতাড়ি দ্রুত জানাও আমাকে। ওকে ডান। এরপরে আমরা যাব, এরপরে কোশ্চেন আমরা যাব, বেসিকটা বুঝছিস আশা করি। এরপরে কোশ্চেনে যাব যে কোনটিতে সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে। দেখ এখানে একটাও বেনজিন নেই, দেখ একটু ভালো করে খেয়াল করি, এটা তো হবেই না অ্যালকিন, এটাও হবে না ইথাইন, এটাও হবে না ইথেন। সো সো এই তিনটা হবে না মানে এটা রাইট আনসার, এটা রাইট আনসার। বাট হাউ, কিভাবে সেটাই শিখাবো, যে এটা রাইট আনসার, যে এটা হবে না দেখা যাচ্ছে, এটা অ্যালকিন, এটা অ্যালকাইন, এটা অ্যালকেন, সো হবেই না, বাট এটা হবে, তাহলে বাকিটা আনসার। এটা তো সাইকোলজিক্যালি তুই অ্যাডভান্টেজ অটোমেটিক্যালি পারলি। বাট তোকে এখানে যেটা জানতে হবে যে কার্বন 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 কার্বন, তো প্রত্যেকটাতে একটা একটা হাইড্রোজেন হাইড্রোজেন দে, তাহলে এখানে এই যে সিঙ্গেল বন্ড দিছিস, ওকে ফাইন। এবার দেখ এই ডাবল বন্ড সঞ্চালনশীলতা অংশগ্রহণ করার জন্য যে ডাবল বন্ড যদি দে, তাহলে দেখ এখন সবগুলো মিলে গেছে। তাহলে এই রেজোনেন্স হওয়ার জন্য এখানে যদি কোনো একটা চার, তাহলে এটা এখানে আসতে পারে, এটা এখানে আসতে পারে, আবার এটা এখানে যেতে পারে, এইভাবে চক্রাকার অংশগ্রহণ করতে পারে। সো দেয়ারফর দিস ইজ ইউর আনসার, এই যে এটা হবে তোর আনসার। সাইক্লোবিউট 1,2-ডাইন, সাইক্লোবিউট 1,2-ডাইন, এটা তাহলে কি হয়, সঞ্চালনশীলতা আছে মানে ঘুরতে পারে। সো এটাও তোর আনসার, এখানকার আনসার। এটা কোথায় দিয়েছি, দিনাজপুর বোর্ড 2025 সালে আনসার দিয়েছে। সো দিস ইজ ইউর আনসার। আই থিঙ্ক তোরা বুঝতে পেরেছিস। এবার আমরা এর পরের কোশ্চেনটা নিয়ে একটু দেখব। দেখ নিচের কোনটি বেনজিন চক্রের সক্রিয়তা অধিক বৃদ্ধি করে। তো একটু মাথায় রাখবি যে এই দুইটা তো হবেই না, কারণ এগুলো রাসায়নিকমূলক। কার্বনের সাথে ডাবল বন্ড যদি থাকে, এরকম যৌগ যদি থাকে, নাইট্রোজেন ডাবল বন্ড যদি থাকে, তাহলে এগুলো হবেই না। নাইট্রোমূলকগুলো, কার্বনমূলক, এগুলো তো হবেই না, এটা রাসায়নিকমূলক। এটাও রাসায়নিকমূলক, এটাও রাসায়নিকমূলক, এটা তো মুখস্থ, তোরা এমনি জানিস। বাট এই দুইটার মধ্যে কোনটা অধিক সক্রিয়, দিস ইজ ইউর পয়েন্ট। এখন মনে রাখবি যে সক্রিয়কারীমূলক হইতে গেলে
যে ইলেকট্রন দাতা ইলেকট্রন যত বেশি হবে, মানে বেনজিন বলে দাতা ইলেকট্রন যত বেশি হবে সেটা সক্রিয়তা বৃদ্ধি। এখন দেখ এই অ্যামোনিয়া এবং এখানে ডাই মিথাইল আছে বা ডাই অ্যালকাইল, তো যদি এই আর মূলক নেই, নাইট্রোজেন তো এখানে একটা বন্ধন, এখানে একটা আর, এখানে একটা আর, তো মনে রাখবি যে বেনজিন বলে, যদি যে বেনজিন বলে আমি যদি এটাকে একটু এইভাবে করে লিখি, এই যে একটু এইভাবে দিয়ে লিখি, এই বেনজিন বলে যে ইলেকট্রন দাতা গ্রুপ যদি বেশি থাকে, যে দাতা গ্রুপ এটা হচ্ছে আর অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন দাতা গ্রুপ, তাহলে এগুলো ইলেকট্রন দাতা গ্রুপ বেশি, তাহলে এরা দিচ্ছে, তার মানে কি এটা হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে, বাট এর সাথে আরো, এ তো এমনি ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, বাট এখানে আরো দুইটা আর আছে, তো দেয়ার ফর এই অ্যামোনিয়া অপেক্ষা এই ডাইমিথাইল অথবা ডাইঅ্যালকাইল এমিনটা অধিকতর সক্রিয়। সো দিস ইজ ইউর আনসার। বেসিকটা হচ্ছে এটা, এই সক্রিয়তাতে এটার থেকে এটা বেশি হবে, এটা হবে তোর আনসার। মাথায় ঢুকছে কিনা একটু জানাইস। 18 নম্বর কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানাইস আমাকে, কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানাবি। এবার আসো আরেকটা কোশ্চেন, 19 নাম্বারটা, 19 নাম্বারটা আমরা দেখবো, যে 19 নাম্বারটা দেখ, কোনটি ইলেকট্রনাকর্ষ কোষী প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়? দেখ এখানে অপশনেই ভুল করে রাখছে। আচ্ছা আমি একটু দেখতেছি, তাহলে এখন তো প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয় কি, তার মানে কি অর্থবেড়ার নির্দেশক কোনটা? দেখ তোরা একটু খেয়াল কর যে এটা তো নাইট্রোমূলক তো অর্থবেড়ার নির্দেশক না, এটা মেটা নির্দেশক, এটা মেটা নির্দেশক, হ্রাসকারীমূলক মেটা নির্দেশক, এটা দেখেই বলছে মেটা নির্দেশক। তারপরে ক্লোরিনটা ইটস ওকে, এটাও বেনজিন বলে সক্রিয়তা হ্রাস করে, সক্রিয়তা বৃদ্ধি করে। তো এখন এই জায়গাতে এটার অপশনটা কি, এটা কি দিচ্ছে তো জানি না। তারপর আমি আমার মতো করে একটা লিখে আনসারটা বলছি, তোরা একটু দেখে নিস। চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্ন আমার কাছে আছে। আচ্ছা আমার কাছে প্রশ্নটা আছে, দাঁড়া আমি একটু দেখি, আমি একটু প্রশ্ন এখান থেকে সলভ করি, দাঁড়া আমার কাছে আছে, প্রশ্ন আছে চট্টগ্রাম বোর্ড 2025 সাল, ওখান থেকে যেহেতু সবুজ তুলতে ভুল তুলছে আমি একটু দেখি, রাইট? হ্যাঁ সবুজ যেহেতু তুলতে ভুল তুলছে, ঢাকা বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025টা আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও এটা একটা মিনিট। ময়মনসিংহ বোর্ড, তারপর চিটং বোর্ড, কোয়েশ্চেনটা সলভ করি। রাজশাহী বোর্ড, তারপর হচ্ছে চিটং বোর্ড, দ্বারা স্যারের কাছে আছে। কুমিল্লা, চিটং কই রে? কুমিল্লা, চট্টগ্রাম আছে, সিলেট চলে গেল, সিলেট বোর্ড গেল, এটা কি বোর্ড? এই যে চট্টগ্রাম বোর্ড, ফাইন, পাইছি। আল্লাহ, চিটাং বোর্ডে পর্যন্ত এটা দেয় না, এটা কি প্রশ্ন ভুল করছে? হাই। আচ্ছা এটাকে বেনজিন চিন্তা করবো আমরা, যেহেতু এখানে তো দেখতেছি সেম, এই যে এখানেও দেখতেছি সেম, দেখ এই যে এখানেও সেম, এই যে এখানেও দেখতেছি যে গ নাম্বার অপশনে কিছু দেয় নেই। তো গ নাম্বার অপশনে যদি কিছু না দেয়, এটাকে বেনজিন চিন্তা করি আমরা, বেনজিন চিন্তা করবো। সো তাহলে বেনজিন চিন্তা করলে তো এটা হবেই না আনসার। তাহলে এটা এবং এটার মধ্যে সক্রিয়তা কার বেশি? একটু মাথায় রাখবি যে এইমাত্র তোদেরকে আমি দেখাইছিলাম যে সবচেয়ে সক্রিয়তা এখান থেকে দেখ, এই এন তো আর দুইটা, এটা সক্রিয়তা একটু বেশি। তারপর হচ্ছে অ্যামোনিয়া, এরপর হচ্ছে এই মিথক্সি, আর একদম সবার লাস্টে হচ্ছে হ্যালোজেন, তাহলে এখান থেকে সক্রিয়তা থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে এইখানের অন্ততপক্ষে এইখানের মধ্যে যে যেহেতু অধিক সক্রিয় বলছে, যদি এটা থাকতো সবচেয়ে বেশি সক্রিয় হতো, এটা থাকলে আরেকটু হইতো, তারপর এটা থাকলে আরেকটু কম, আর এটা থাকলে সবচেয়ে কম। সো দিস ইজ ইউর আনসার, এই নাম্বারটা হবে আনসার। তাহলে আমরা একটু কষ্ট করে সক্রিয়তার যে ইয়াগুলা, মানে সক্রিয়তার যে ইয়াগুলা কনসেপ্টগুলো, সেটা মনে হয় আমরা একটু দেখলে বেশি ভালো হয়। আচ্ছা এখানে আবার এর আগে আছে অ্যামোনিয়া, যদি আমি একটু আরেকটু চিন্তা করি যে এটার আগে যদি আমি একটু চিন্তা করি, দেখে এটার আগে এখানে আছে কার্বন হাইড্রোক্সিল মূলক, তাহলে এখানে OCH3, তাহলে এই সক্রিয়তার ক্রমটা, এটা সক্রিয়তার ক্রমটা মানে অর্থপ্যারা নির্দেশকের সক্রিয়তার ক্রমটা একটু লিখে নে, এখান থেকে সক্রিয়তার ক্রমটা একটু লিখে নে, তোরা একটু কষ্ট করে এখান থেকে সক্রিয়তার ক্রমটা একটু লিখে নে। আর এখানে যে আরেকটু যদি জানতে চাস আরেকটা কাহিনী বলি, এই সক্রিয়তার ক্রমটা আরেকটু দেখাচ্ছি যাতে তোরা একদম সব পারস। দেন এখানে হচ্ছে আমি কি লিখছিলাম যে OCH3 মিথক্সিমূলক, দেন হচ্ছে আর মূলক, আর সবার শেষে হচ্ছে হ্যালোজেন মূলক। তাহলে এই সক্রিয়তার ক্রমটা আল্লাহর ওয়াস্তে একটা ভেরি ইম্পর্টেন্ট। এই সক্রিয়তা মানে অর্থপ্যারা নির্দেশকের সক্রিয়তার ক্রম, এই যে অর্থপ্যারা নির্দেশকের যে নির্দেশকের সক্রিয়তার ক্রম একটু লিখে রাখিস
যে অর্থবেড়া নির্দেশকের সক্রিয়তার ক্রম, একটু লিখে রাখিস, অর্থবেড়া নির্দেশকের সক্রিয়তার ক্রম। তাহলে পরীক্ষা যদি আসে কোনটা অধিকতর সক্রিয়, তাহলে এখান থেকে তুই আইডিয়া করে লিখে দিতে পারবি। এটা একটু খাতায় লিখে রাখ, তাহলে এটা পারলে অন্যটাও তোর পারবি ইনশাল্লাহ, অসুবিধা হবে না ইনশাল্লাহ। এবার আমরা 20 নম্বর কোশ্চেনে যাব। দেখ, অগ্রগণ্য তালিকায় সবার উপরে কোনটা সবচেয়ে শক্তিশালী কার্যকরী মূলক হচ্ছে কার্বক্সিলিক মূলক। এটা একদম বলতে হবে না, কার্বক্সিলিক মূলক সবচেয়ে শক্তিশালী। তারপর হচ্ছে এটা হচ্ছে রোল নাম্বার 2, এটা রোল নাম্বার 3, তারপর এটা এখানকার, এটা রোল নাম্বার 1, এটা রোল নাম্বার 1, 1 2 3, এখানে সিরিয়ালটা করে দিলাম। সো সবচেয়ে শক্তিশালী হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড। এবার আমরা যাব কোন মূলকটি বেনজিন বলে অর্থবেড়া নির্দেশক। তো তোদেরকে কি আর বলতে হবে যে অর্থবেড়া নির্দেশক কোনটা? তাহলে এখানে ডেফিনেটলি ক্লোরিনটা, তাহলে এটা অর্থবেড়া নাইট্রোজেন, এটা তো হবেই না, এটাও না, দ্বিবন্ধন আছে এটাও না। সো অর্থবেড়া নির্দেশক হচ্ছে ক্লোরোমিল। এই জায়গাতে সিলেট বোর্ড 2025 সালে আসছে। সো একই কোয়েশ্চেন বারবার তোরা পারবি ইনশাল্লাহ। তারপরে দেখ, কোনটি অধিকতর ক্ষারীয়। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে এই জায়গাতে, আমরা এটা বেসিক আছে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এরকম একটা কথা আছে। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এরকম একটা কথা আছে। দেখ, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে বেনজিন বলে, দেখ এই অ্যামোনিয়া, তো এখানে দেখ এখানে আর মূলক, তাহলে 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি সক্রিয় হওয়ার কথা ছিল, মানে 3 ডিগ্রির ক্ষারকত্বটা সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল 3 ডিগ্রির। তো এখানে 3 ডিগ্রির ক্ষারকত্বটা বেশি হয় নাই, কেন হয় নাই বল? এটা দিস ইজ ইউর পয়েন্ট, এটা খুবই কমন, এটা এমসিকিউতে বেশি বেশি আসে। তো 3 ডিগ্রিটা বেশি হওয়ার কথা, আমি একটু এখানে দিলাম আর এখানে দিলাম আর দিলাম আর এখানে 3 ডিগ্রিটা। কিন্তু এই 3 ডিগ্রি যখন হয় তখন অ্যাস্টেরিক বাধা তৈরি হয়, যে অধিকতর আর থাকার কারণে অ্যাস্টেরিক বাধা। এই কারণে মনে রাখবি 2 ডিগ্রি এমিন, এই যে 2 ডিগ্রি এমিন এর ক্ষারধর্মিতা বেশি, এমিন এই সবচেয়ে বেশি সক্রিয়। তো তার মানে এই এন, তো তাহলে এখানে যদি আর এখানে একটা থাকে আর এখানে একটা আর থাকে, আর এটা 2 ডিগ্রি এমিন, এই যে এটা 2 ডিগ্রি এমিন, এই 2 ডিগ্রি এমিনটা সক্রিয়তা সবচেয়ে বেশি। তাহলে 2 ডিগ্রি এমিন কোনটা আছে দেখ তো, 2 ডিগ্রি এমিন কোনটা? 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, আর লাস্ট হচ্ছে এমনি অ্যামোনিয়া। তাহলে সবচেয়ে সক্রিয় হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। এটা একটু মাথায় রাখিস। আর সবচেয়ে কম সক্রিয় হচ্ছে এমনি নর্মাল। এই ক্ষার ধর্মের ক্রম, যে ক্ষার ধর্মের ক্রম, এমিনের মধ্যে ক্ষার ধর্মের ক্রম। তো তাহলে 2 ডিগ্রি কোনটা আছে দেখ, এটা তো হবেই না, অ্যামোনিয়া এটা হবে না। তারপর হচ্ছে এটা 1 ডিগ্রি, না হবে না, তাহলে এটা 2 ডিগ্রি। সো দিস ইজ ইউর আনসার। অধিকতর ক্ষারকীয় হচ্ছে 2 ডিগ্রি এমিন, যে 2 ডিগ্রি, আর দুইটা আছে, এনএইচ আছে, 2 ডিগ্রি এমিন আছে। সো এই 2 ডিগ্রি এমিনের সক্রিয়তা, মানে ক্ষারধর্মী কাকে বলে? যে আমরা জানি যে যে এক জোড়া তোর লুইসের মতবাদ অনুসারে এক জোড়া প্রোটন যদি ইলেকট্রন দান করতে পারে, সেটা হচ্ছে ক্ষারধর্ম এখানে। তো তাহলে এক জোড়ে এখানে যে মুক্ত জোড় ইলেকট্রন সে দান করতে পারবে, কারণ তার কাছে এখানে আর হচ্ছে ইলেকট্রন দাতা, আবেশীয় ফল আছে। তো এই ব্যাপারগুলো কনসেপ্ট সহজ, যে 2 ডিগ্রিটা সবচেয়ে বেশি, তারপর 3 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে নর্মাল অ্যামোনিয়া। ক্ষারধর্মের ক্রম একটু মনে রাখিস, এটা ক্ষারধর্মের ক্রম বলতো, ক্ষারধর্মের ক্রম মনে রাখবি। এখান থেকে আসবে কম, 100% আসবে, এটা 100%। এই কোশ্চেনে আসছে কনফার্ম থাক, এটা না এলে এটা আসবে। এই পরীক্ষায় বলবে যে নিচের কোনটি সঠিক, এই সঠিক দিলে তোকে এখানে আনসার করতে হবে। এবার আমরা এর পরেরটাতে যাব, যে নিচের কোনটি মেটা নির্দেশক। তো এটাও দেখতেছো, এটা অর্থবেড়া নির্দেশক, এটা অর্থবেড়া, এটা অর্থবেড়া। সো দিস ইজ মেটা নির্দেশক, আনসার এটা আর বলতে হবে। তারপরে দেখ, এরপরে 24 নম্বর, অর্থবেড়া নির্দেশক মূলকগুলো হলো কোনটা? এটা অর্থবেড়া নির্দেশক, এটা অর্থবেড়া নির্দেশক। তাহলে 2 এর 3 কই আছে এটা? তাহলে এটা মেটা নির্দেশক, এটা হবে না। সো এখানে আনসার হবে দিস ইজ ইউর আনসার, যে দিস ইজ ইউর আনসার। 3 নম্বর হবে তোর আনসার। এগুলো দেখেই বোঝা যায়, এগুলো টেনশন করতে হবে না, দেখে এগিয়ে লাগা। এবার হচ্ছে আরেকটা টাইপের ম্যাথ, এবার একটু বেসিক আছে, বেসিক পড়ে তারপর তোদেরকে পড়াবো, কনসেপ্টটা দিয়ে তারপর পড়াবো। আচ্ছা, আমাকে একটু বল যে 2,4-DNPH এর সংখ্যাটা অনেকে জানোস না, মানে অনেকে তোমরা না জানতে পারো, সেটা আমি একটু লিখবো। মনে রাখবা 2,4-DNPH দিয়ে কার্বনিন মূলকে শনাক্ত করা যায়। কার্বনিন মূলক, তার মানে এখানে কার্বনিন মূলক হচ্ছে এই যে সি ডাবল বন্ড, তার মানে কিটোনেরও শনাক্ত করা যায়, আবার অ্যালডিহাইডেরও শনাক্ত করা যায়। তার মানে কি করা যায়? অ্যালডিহাইডের শনাক্ত। তাহলে এখানে দেখো সিএইচ না দিকে আমি এভাবে দিই, তাহলে ডাবল বন্ড ও আর এখানে এইচ। তার মানে কিটো মূলক অর্থাৎ কার্বনিন মূলক যদি থাকে, যে কার্বনিন মূলক যদি কোনো যৌগের মধ্যে থাকে, কি মূলক কোনো এই কার্বনিন মূলক যদি কোনো যৌগের মধ্যে থাকে, তাহলে এই দুইটার সাথে 2,4-DNPH বলা হয়, যে ডিএনপিএইচ, ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তাহলে দেখ এটা সংখ্যাটা কিভাবে লিখবি, কনসেপ্টটা বুঝ, তাহলে তোদের জন্য সুবিধা হবে। তাহলে এই 2,4-DNPH দিয়ে
অ্যালডিহাইড এবং কিটোন উভয় শনাক্ত করা যায় কার্বনিক মূলকের বিক্রিয়া। তার মানে এটা দিয়ে অ্যালডিহাইড এবং কিটোন উভয় শনাক্ত করা যায়। তো আমার বল কিটোন আছে, অ্যালকাইন তো হবে না, আবার অ্যালকোহলও হবে না, এমিনও হবে না। সো কিটোনটা রাইট, দিস ইজ রাইট আনসার। বাট আমি তোকে আরেকটু ডিপে পড়াই, কারণ একটা বেসিক পারলে তুই আরো 10টা পারবি। মানে একটা কনসেপ্ট যদি তুমি বুঝে যাও তাহলে তুমি অনেকগুলো কনসেপ্ট সহজে বুঝতে পারবা। তাহলে সেটা আমি একটু ক্লিয়ার করছি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। দেখো 2,4-DNPH, 2,4 ডাইরেক্ট বেনজিন বলে আমি আঁকলাম, এই যে আঁকলাম। 2 নম্বর কার্বনের নাইট্রোমূলক আছে 2,4-DN, তার ডাইনাইট্রোফিনাইল, এই যে ডাইনাইট্রোফিনাইল, এই যে ডাইনাইট্রোফিনাইল। হাইড্রোজেন এই যে N, আর এখানে NH। এখন তুই একটু খেয়াল কর, তো এই জায়গাতে আমরা যে NN যদি বন্ধন থাকে তখন আমরা এটাকে কি বলতেছি, যে হাইড্রোজেন, এই যে 2,4-DNPH বলছে। 2,4 2 নম্বর কার্বনে যে 1 নম্বর কার্বন, এবং এটা সরি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তাহলে 2 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বনে তাহলে 2,4 ডাইনাইট্রো, যে 2 নম্বর এবং 4 নম্বর ডাইনাইট্রো আছে, তাহলে এই পুরোটা ফিনাইল, আর এটা হচ্ছে হাইড্রোজেন, NN মূলক থেকে হাইড্রোজেন। তো তাহলে 2,4 2 নম্বর এবং 4 নম্বরে ডাইনাইট্রো ফিনাইল, ফিনাইল মানে কি, এই যে বেনজিন বল হয়ে যদি হাইড্রোজেন একটা কম থাকে সেটাকে ফিনাইল মূলক বলা হয়। তাহলে এই ফিনাইল, এই হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, যে ফিনাইল হাইড্রোজেন। তো এখন এই যৌগটা যে কাজটা করবে, দেখ এই যৌগটা যে কাজটা করবে, আমি যদি এটাকে কপি করি তাহলে জাস্ট এখান থেকে দেখ এই জায়গাটা, এই কার্বনিক মূলকের যে কোনো কার্বনিক মূলক, মনে কর আমি এখানে কার্বন দিলাম, তো এখানে আমার আর দিলাম। তো এখন দেখ এই কার্বনিক মূলকের আমরা সবাই জানি যে যদি এটা অ্যালডিহাইড হয় তাহলে আর হবে, আর যদি কিটোন হয় তাহলে সেটা এইচ হবে। তো এখন তুই একটু চিন্তা কর যে এই জায়গাতে ডাবল বন্ড থাকবে, যে ডাবল বন্ড ও থাকে, ডাবল বন্ড ও থাকে, এই যে ডাবল বন্ড ও থাকে। যদি সেটা আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে তোর বুঝতে সুবিধা হবে, তার আমি একটু সহজ করে দিই। এখন আমাকে বল এই জায়গাতে, এই জায়গাতে আমার এই যে এইচ যদি থাকে, তাহলে এই যদি থাকে তাহলে সেটা কি হচ্ছে, যে কিটোন হচ্ছে, মানে সরি অ্যালডিহাইড হচ্ছে। আর এই জায়গাতে যদি আর থাকে, এই যে এই জায়গায় যদি আর থাকে তাহলে সেটা হয়ে গেছে কিটোন। তাহলে এই জায়গাতে এইচ থাকুক আর থাকুক, আসলে মূলত বিক্রিয়াটা করে হচ্ছে সিও মূলকটা। এই সিও মূলকটা বিক্রিয়া যেটা করে এই জায়গা দিয়ে এটার সাথে এটা বিক্রিয়া করে পানি হয়ে যায়, যে পানি এই যে পানি হয়ে যাবে, তখন এই যে উৎপাদটা, এই যে এটা পানি যে আলাদা হয় তখন এইটা এখান থেকে মিলে গিয়ে এই ডাবল বন্ডটা, এই যে ডাবল বন্ডটা এটার সাথে যোগ, তাহলে এটা হাইড্রোজেন 2,4 ডাইনাইট্রোফিনের হাইড্রোজোন তৈরি করে, যে হাইড্রোজোন তৈরি করে। এই যে হাইড্রোজেন কমলা হলুদ বর্ণ অদক্ষেপ তৈরি করে, কমলা হলুদ অদক্ষেপ, কমলা হলুদ অদক্ষেপ, এই যে হলুদ অদক্ষেপ তৈরি করে। তো তাহলে পরীক্ষাতে বা ভাইভাতে তোদেরকে এরকম জিজ্ঞেস করতে পারে যে মূলত বিক্রিয়া, তাহলে অ্যালডিহাইড কিটোন উভয়ই এই জায়গাতে বিক্রিয়া করছে, অ্যালডিহাইড কিটোন উভয়ই বিক্রিয়া করছে। তো সো কনসেপ্টটা হচ্ছে যে যদি উভয় বিক্রিয়া করে তাহলে অ্যালডিহাইড এবং কিটোন উভয়কেই এই 2,4-DNPH দিয়ে শনাক্ত করা যায়। তো তাহলে মাথায় রাখবি অ্যালকেন এলগুলো হবে না। সো দিস ইজ ইউর আনসার 25 নম্বর। এবার আয়, কোন কার্যকরীমূলক শনাক্তকরণে টলেন বিকারক ব্যবহার করা হয়। দেখ এই টলেন বিকারকটা হচ্ছে দুর্বল নিজের বিজারণ করে অন্য জারণ করে, তাহলে জারক, সেটা জারক পদ, দুর্বল জারক। তাহলে টলেন বিকারক হচ্ছে দুর্বল জারক, এই যে দুর্বল জারক, এই যে দুর্বল জারক নিজের বিজারণ করে কিন্তু অন্যের জারণ করে, এই কারণে সে জারক, নিজের বিজারণ করে। তো কারণ এটা টলেন বিকারকটা এই যে সিলভার দর্পণ, এই যে সিলভার দর্পণ তৈরি করে, সিলভার দর্পণ, এই যে সিলভার দর্পণ তৈরি করে, দর্পণ। তার মানে এই টলেন বিকারকটা সিলভার দর্পণ তৈরি করে, এটা হচ্ছে টলেন বিকারক। তো তাহলে এখন এই টলেন বিকারক এবং ফেহেলিং দ্রবণ এবং টনে, ফেহেলিং দ্রবণ যে কাজটা করে, এই যে কিউপ্রিক কপার 1 অক্সাইড, তার মানে কি কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণ অদক্ষেপ, যে লাল অদক্ষেপ পড়ে। তাহলে এই যে এটা হচ্ছে এটা টলেন বিকারক, একটা ফেহেলিং দ্রবণ, এই যে ফেহেলিং দ্রবণ। এখন আমারে বল এই টলেন বিকারকটা অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়া করবে কিন্তু কিটোনের সাথে বিক্রিয়া করবে না। দেখ কিটোনটা দুর্বল, অ্যালডিহাইডটা কিটোনের চেয়ে অ্যালডিহাইডটা শক্তিশালী, মনে রাখবি। সরি, অ্যালডিহাইডটা কিটোনের চেয়ে শক্তিশালী, ভুল হচ্ছে, অ্যালডিহাইডটা কিটোনের চেয়ে শক্তিশালী। তাহলে আমি আবারও লিখছি অ্যালডিহাইডটা কিটোনের চেয়ে শক্তিশালী, মনে রাখবি যে অ্যালডিহাইড কিটোনের চেয়ে শক্তিশালী, যে কিটোনের চেয়ে শক্তিশালী মানে গালি। তো তাহলে এই অ্যালডিহাইড যদি শক্তিশালী হয় তাহলে শক্তিশালীটা দুর্বলের সাথে বিক্রিয়া করবে, কিন্তু দুর্বলের সাথে কখনো বিক্রিয়া করবে না। তুই মনে কর কাউকে পছন্দ করস, তোর আগ্রহটা কম, ওরও আগ্রহ কম, মানে তোরা দুর্বল, তোদের মধ্যে কোনো প্রেম হবে না। একজন সবল হলে প্রেম হবে, আবার সবল হলেও প্রেম ভালো হয়। তো তাহলে এখানে মূল কাহিনী কোথায়, যে অ্যালডিহাইডটা অধিকতর সক্রিয় সাথে দুর্বলের সাথে বিক্রিয়া করবে। তো তার মানে
টলেন বিকারক দিয়ে অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়া করবে, কিন্তু কিটোন বিক্রিয়া দেবে না। এখান থেকে বোঝা যায় টলেন বিকারক এবং ফেহেলিং দ্রবণ দ্বারা অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করা যায়। তো তাহলে তোর প্রশ্ন কি বল, অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য কিভাবে করা যায়? টলেন বিকারক দ্বারা, আমি আবার বলছি, টলেন বিকারক অথবা ফেহেলিং দ্রবণ, এটা দ্বারা অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করবে। কিন্তু তোকে যদি বলে যে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে কি কার্বনিল মূলকের পার্থক্য করো, তাহলে অবশ্যই তোর মাথায় রাখতে হবে যে তোর ডিএনপিএইচ অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, আবার সিও অর্থাৎ কার্বনিল মূলক কিটোনের সাথে বিক্রিয়া করবে। কিন্তু পার্থক্য করতে গেলে টলেন বিকারকের পার্থক্য করতে গেলে তাহলে অ্যালডিহাইড এবং কিটোন। তো তাহলে আমরা এখানে কি বলছি যে কোন কার্যকরী মূলক শনাক্ত করে টলেন বিকারক ব্যবহার করা, তাহলে অ্যালডিহাইড শনাক্ত করে না, কারণ অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, কিটোনের সাথে বিক্রিয়া করে না। তো এই কারণে তোর অ্যালডিহাইড কিটোন পার্থক্য করানোর ক্ষেত্রে কিটোনের সাথে বিক্রিয়া করে না, তাহলে করে হচ্ছে অ্যালডিহাইডের সাথে। সো আনসার হবে অ্যালডিহাইড। মাথায় ঢুকছে কিনা একটু জানাইছে, আমার কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানাইস। কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানা, আমাকে জানা। কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা জানা, দ্রুত জানা। এবার আমরা এর পরের পরেরটাতে যাব। দেখ, এই কিছুক্ষণ আগে তোকে বললাম কোনটি শনাক্ত করে 2,4-DNPH ব্যবহার করা হয়। তো ডেফিনেটলি 2,4-DNPH কার্বনিল মূলক কার কাছে আছে, তাই এর কাছে কার্বনিল মূলক নাই, সিউ মূলক নাই, এটা হবে না, কারণ এটা কার্বক্সিলিক অ্যাসিড, সো এটা হবে না। সো দিস ইজ ইউর আনসার। একদম কনসেপ্ট, একটা কনসেপ্ট পারলে সব পারবি। কত নাম্বার বল? এই যে গ নাম্বার আনসার হবে যে প্রোপাননটা হবে। ফাইন। এরপরে আয় যে অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য, অবশ্যই টলেন বিকারক। এই যে টলেন বিকারক দ্বারা শনাক্ত করা যায়। 2,4-DNPH দ্বারা কি করা যায়? শুধুমাত্র কার্বনিল মূলকে শনাক্ত করা যায়। সো আর এটা PCl5 দ্বারা হাইড্রোক্সিল মূলক, তার মানে কি অ্যালকোহলে শনাক্ত করা যায়। এবং এটা দ্বারা অ্যালকোহল, এটা দ্বারা ফেনল শনাক্ত করা যায়। ফেনল শনাক্ত করা যায়, একটু মাথা রাখিস। এটা দ্বারা ফেনল শনাক্ত করা যায়, এটা দ্বারা অ্যালকোহল শনাক্ত করা যায়, এটা দ্বারা কার্বনিল মূলক শনাক্ত করা যায়, যে কার্বনিল মূলক অ্যালডিহাইড কিটোন উভয়ের সাথে বিক্রিয়া করে। আর এটা দ্বারা অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করা যায়। তাহলে এক দিলে 4 পাখি, 4 পাখি, মনে রাখিস। এক দিলে 4 পাখি, একটু মাথা রাখিস। এক দিলে 4 পাখি, একটু মাথা রাখিস। ফাইন। 28 নম্বর কোশ্চেন। দেখ, আমি বলতেছি তো তোকে, আমি আজকে যা যা পড়াচ্ছি এগুলো থেকে প্রশ্ন হবে। সো যারা একটু ক্লাসটা করে যাবি, কারণ একটা বেসিকের সাথে আমি আরো বেসিকগুলো তোকে আলোচনা করছি, তো দেয়ার ফর তোর তো খুব সহজেই জিনিসগুলো পারবি, আশা করি বুঝতে পেরেছিস। ফাইন। এবার আয়, তোর এখানে বলা হচ্ছে যে এইটা বিক্রিয়া দে, এই যে এইটা বিক্রিয়া দে। অ্যাকচুয়ালি এটা একটু ব্যতিক্রম ধর্মী, একটু মাথায় রাখিস। এটা ডিএনপিএইচ এর সাথে বিক্রিয়া দেয় না, মানে এটার সাথে বিক্রিয়া দেয় না, এটা একটু ব্যতিক্রম ধর্মী। এটা যেহেতু জৈব অ্যাসিড, তাহলে এটা সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া দেবে এবং ফেরিং দ্রবণের সাথেও বিক্রিয়া দেয়। ফেলিং দ্রবণের সাথেও এটা বিক্রিয়া দেয়, যেহেতু সিউ মূলকটা এখানে আছে। তো সো এটা একটু মাথায় রাখিস যে এটা ব্যতিক্রমধর্মী। সো 1 এবং 3 এই দুইয়ের সাথে বিক্রিয়া দেয়। তো সো এটার সাথে বিক্রিয়া দেয় না। সো আনসার হবে 1 আর 3। তো গ নাম্বার হবে তোর আনসার। 29 নম্বর গ হবে তোর আনসার। 29 নম্বর গ হবে তোর আনসার। একটু মাথায় রাখিস আর কি এটা। এবার আয়, এটা চট্টগ্রাম 2025 সব কোশ্চেন চট্টগ্রাম বোর্ডে ফসা কোশ্চেনগুলো সব চট্টগ্রাম বোর্ডে আসতেছে না। এবার আয়, নিচের কোনটি কার্বকায়ন স্থায়িত্ব সক্রিয়তার বিপরীত, মানে স্থায়িত্ব যেটা সক্রিয়তা তার বিপরীত, এটা মাথায় রাখবি। স্থায়িত্ব মানে কি? যে সহজে কারোর সাথে রিলেশনে যেতে চায় না, সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, তার স্থায়িত্ব বেশি। তার মানে কি? সেই মানে কারোর সাথে রিলেশন করতে চায় না। আর স্থায়িত্ব কম মানে কি? চান্স পেলেই ডান্স মারবে। তো মনে কর একটা জিনিস চিন্তা কর, মনে কর কোন একটা ছেলে, তার যদি অনেকগুলো জাস্ট ফ্রেন্ড থাকে, সে বিয়ে করবে না, কারণ তার অনেক জাস্ট ফ্রেন্ড আছে। তার বইয়ের যে অভাব সেটা তার জাস্ট ফ্রেন্ডগুলো পূরণ করবে। যার জাস্ট ফ্রেন্ড যত বেশি, সে তত বিয়ে করবে না। তো বিয়ে যদি না করে, তাহলে তার স্থায়িত্ব বেশি, তার মানে সে রিলেশনে যাচ্ছে না, কাউকে বিয়ে করতেছে না। আর যে ছেলে কারোর সাথে মিশে না, তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই, সে চায় মা বাবাকে, মা আমার একটা বিয়ে করাই দাও তাড়াতাড়ি। এরকম আমার একটা স্টুডেন্ট তোর এই 3rd ইয়ারে উঠছে, উঠার পরে তো সে একদিন আমার ফোন দিছে বুয়েটে পড়ে। তো বলে যে স্যার এরকম এরকম আমার রুমের সবাই প্রেম করে, সবাই বিভিন্ন গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। তো এখন তো আসলে আমি নামাজ কলমা পড়ি, আমার ইমানের একটা ব্যাপার স্যাপার থাকে, বা নামাজ কলমা পড়ে, এখন বাবারে বলবো কিভাবে যে আমাকে বিয়ে করে দেওয়ার জন্য, কারণ আমি আসলে
তো তখন আমি তো বললাম যে হ্যাঁ ছেলে তো অবশ্যই ভালো থাকতে চায়। তখন তার বাবার সাথে আলোচনা করা হয়েছে এবং ছেলেটা বিয়ে করছে এবং ছেলেটা ভালো আছে এবং বিয়ের পরে খুব ভালো মানের চাকরি পেয়েছে এবং মার্শাল্লাহ অনেক ভালো আছে। তো আমার এরকম অনেক স্টুডেন্টকে আমি সবসময় বলি যে তোরা পাপ করবি না, পাপ না করে বিয়ে শাদী করে ফেল। কারণ বিয়ে শাদী যদি না করস তাহলে তুই পাপ করবি। তো আমরা মানুষকে ভয় করি যে আল্লাহ অমুক আমাকে দেখতেছে কিনা রিক্সায় অমুকের সাথে। তো তোর বেটা আমারে বল তুই মানুষকে ভয় পেলা, তোর তো ভয় পাওয়া উচিত আল্লাহকে। কারণ আল্লাহ তোর দেখতেছে, ওইটা তুই পাপ করতেছিস এটা দেখতেছে, তো আল্লাহ কেন বুঝ দিবি? তুই তুই পাপ কেন করবি? তো তার চেয়ে বলে বিয়ে করে ফেল, আগ পরে ফেল। তোর যে বয়স মানে তোর গার্লফ্রেন্ডকে বউ বানাইলে তোর তো সোয়াব হবে, তুই যে কথা বলতে সেটা পাপ না হয়ে সোয়াব হবে। তো এটা তো তোর দরকার যে বিয়ে শাদী করে ফেল। আর তোর যদি খারাপই থাকে সেটা অন্য বিষয়, তুই তো পাপি, তুই জাহান্নামে যাবি। কিন্তু তুই যদি পূর্ণবান হস তাহলে তোর বিয়ে করে ফেলা উচিত। তো তাহলে যার জাস্ট ফ্রেন্ড অনেকগুলো থাকে সে কারোর সাথে রিলেশনে যেতে চায় না। তো তাহলে দেখ এই কার্বনিক মূলকের স্থায়িত্ব নির্ভর করে যে কার্বনিক মূলকের এই কার্বনিক মূলকের ধনাত্মক চার্জের ঘনত্ব, কি চার্জের ঘনত্ব মানে ধনাত্মক চার্জের ঘনত্ব যদি কার্বোক্যাটায়ন আর কি, যে কার্বোক্যাটায়ন কার্বনিক মূলক কার্বোক্যাটায়নের ধনাত্মক চার্জের ঘনত্ব যত বেশি হবে সে তত বেশি অন্য সাথে রিলেশনে যাবে। আর ঘনত্বটা যদি কম হয় রিলেশনে যাবে না, তাহলে স্থায়িত্ব বাড়বে। তো তার মানে কিছুক্ষণ আগে আমি তোকে বলেছি যে আর মূলক যদি থাকে, যে আর মূলক থাকে তাহলে এর হচ্ছে জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড মানে ইলেকট্রন দাতা। তাহলে এই যে কার্বনের এই যে কার্বনের ইলেকট্রনের ঘনত্বটা কমিয়ে দেবে। তো কমিয়ে দিলে কি হবে? সে কারোর সাথে রিলেশনে সহজে যাবে? কোনোদিনও যাবে না। তাহলে তার মানে এটা স্থায়িত্ব বেশি। তার মানে কি বিয়ে শাদী না করে 40-50 বছর পর্যন্ত এইটা বিয়ে শাদী করবে না, কিন্তু এটা আকাম করতেছে এটা তো কেউ বলবে না। এটা জাস্ট ফ্রেন্ড অনেকগুলো, একটা দুইটা তিনটা জাস্ট ফ্রেন্ড আছে। তো তিনটা জাস্ট ফ্রেন্ডে তার স্থায়িত্ব সর্বোচ্চ হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি বেশি। মাথায় ঢুকছে কিনা একটু জানা, দ্রুত জানা, দ্রুত জানা। মাথায় ঢুকছে কিনা বলো, দ্রুত জানা। মাথায় ঢুকছে কিনা একটু দ্রুত জানা। মাথায় ঢুকছে কিনা আমাকে জানা। কনসেপ্টটা মাথায় ঢুকতেছে কিনা জানা। কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানা, দ্রুত জানা, দ্রুত 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 জানা। তো সো আনসার হবে এটা 3 ডিগ্রি। ওকে ফাইন, এবার আয়। এবার হচ্ছে আমরা এরপর কোশ্চেনে যে অ্যালকাইল SN1 বিক্রিয়া। তো SN1 বিক্রিয়াতে একটু মুখস্থ রাখি যে SN1 বিক্রিয়াটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে আগে করে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে। সো 3 ডিগ্রি কই আছে দেখ, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি তারপর হচ্ছে নরমাল। এইটা হবে আনসার। 3 ডিগ্রিতে বেশি করে SN1 গোটা, আর SN2 গোটা 1 ডিগ্রিতে বেশি। তাহলে এটা SN1টা 2 ধাপে হয় আর এই ইয়াটা SN2টা তোর 1 ধাপে হয়। তাহলে এখানে কি সৃষ্টি হয়? ওয়ার্ল্ডেন ইনভার্সন তৈরি হয় SN2 তে, আর SN1 এ এটা মুখস্থ রাখিস। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি হয়, এটা একটু মাথায় রাখিস। কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানা, 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 দ্রুত জানা, দ্রুত। তোরা একটু ক্লাসটা শেয়ার করে দিস বন্ধু বান্ধব যাতে একটু দেখতে পারে। তোরা একটু শেয়ার করে দিস, বন্ধু বান্ধব দেখতে পারে। ক নাম্বার হবে আনসার? 31-এর ক হবে আনসার। মাথায় ঢুকছে কিনা একটু জানাইস। এবার আয় আমরা 32 নম্বরে যাব, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। এই কিছুক্ষণ আগে বলছি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। দেখ 3 ডিগ্রি কই আছে? এই যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এটা 3 ডিগ্রি স্থায়িত্বের ক্রম বলছে, সক্রিয়তার ক্রম বলে নাই, স্থায়িত্বের ক্রম বলছে। স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রিটা। তো সো এটা কিছুক্ষণ আগে পড়লাম, আবার তো এখানে আসলো 32 নম্বরটা। মাথায় ঢুকছে আশা করি। এবার আয় নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া সর্বাধিক। কিছুক্ষণ আগে তোকে আমি বললাম যে কার্বনিক মূলকের ক্ষেত্রে সেম। দেখ এদিকে দেখা, এই কার্বনিক মূলকের এই কার্বনের চার্জ এটা নেগেটিভ হয়ে যায় আংশিক, আর এটা আংশিক পজিটিভ হয়ে যায়। তাহলে এখানে একটা মনে কর এইচ মূলক আছে। আমি যদি এখানে এইচ মূলক দিই, যারা বুঝে নেই, তাহলে এখানে একটা এইচ, এখানে একটা এইচ। তাহলে এই কার্বনিক মূলকের এই যে কার্বনের ইলেকট্রন ঘনত্ব এটা কমাচ্ছে না, তাহলে এটা সবচেয়ে বেশি সক্রিয়। আর যদি 1 ডিগ্রি অ্যালকা, তার মানে CH3 সি এই যে এইচ এরকম যদি থাকে তাহলে সক্রিয়তা একটু কম হবে, কারণ এটা ইলেকট্রন দাতা, তাহলে তার ইলেকট্রনের চার্জের ঘনত্বটা কমিয়ে দেবে। আর কিটোনটা সবচেয়ে বেশি কমায় দেবে। দেখ CH3 C ডাবল বন্ড ও, আর এখানে CH3 যদি হয়, তার মানে এটা চার্জের ঘনত্বটা আরো বেশি কমায় দেবে। তো চার্জের ঘনত্ব যদি দুই দিক থেকে কমায়, তার মানে জাস্ট ফ্রেন্ড বেশি, তো তাহলে দুই দিক থেকে কমায় দিলে সক্রিয়তা কমে যাবে। তো দেয়ারফর এখানে নিউক্লিক বিক্রিয়া সর্বাধিক সক্রিয় যৌগ হচ্ছে এই যে মিথানল, এই যে মিথানল, এই যে মিথানল। আনসার হবে মিথানল। তার মানে তার দুই দিকে জাস্ট ফ্রেন্ড নাই, মিথাইল মূলকটা নাই, অ্যালকাইল মূলকটা নাই। তো অ্যালকাইল মূলক যদি না থাকে তাহলে এই চার্জের ঘনত্বটা কি হবে না বল, কমবে না, ফলে সক্রিয়তা বেশি হবে। সহজে কারোর সাথে চান্স পেলেই ডান্স মেরে দেবে, সহজে রিলেশনে যাবে। মাথায় ঢুকছে কিনা একটু জানাইস, কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা জানাইস। আচ্ছা কার্বন আয়নটা দেখা দিতাম না, আচ্ছা দেখা দিচ্ছি, তারা
কার্বন উল্টা। এই কার্বন আয়নের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, আমি একটু কার্বন আয়ন দেখা দিচ্ছি দাঁড়া। কার্বন আয়ন আমি এখানে লিখে দিচ্ছি কার্বন আয়নের ক্ষেত্রে এটা কার্বোকেটায়ন। তো এবার কার্বন আয়নের ক্ষেত্রে একটু দেখা দিই দাঁড়া। কার্বন আয়ন, তো কার্বন আয়নে দেখ এই নেগেটিভ চার্জ, তো আর মূলকটা এখানে আরো বেশি। তো আর কার্বন আয়নের মানে কার্বন আয়নের ইলেকট্রন এই নেগেটিভ চার্জ যত বাড়বে তার সক্রিয়তা তত বাড়বে। তো আর মূলকটা তার সক্রিয়তা বাড়াবে, তো সক্রিয়তা বাড়ালে স্থায়িত্ব কমাবে। তাহলে 3 ডিগ্রি স্থায়িত্ব কার্বন আয়নের ক্ষেত্রে, যে কার্বন আয়নের ক্ষেত্রে 3 ডিগ্রি স্থায়িত্ব কম, যে স্থায়িত্ব কম। তার মানে কি স্থায়িত্ব কম মানে কি সক্রিয়তা বেশি। স্থায়িত্ব কম যে কথা, সক্রিয়তা বেশিও একই কথা, যে সক্রিয়তা বেশিও একই কথা। স্থায়িত্ব কম যে কথা, সক্রিয়তা বেশিও একই কথা, একটু মনে রাখিস। স্থায়িত্ব কম যে কথা, সক্রিয়তা বেশিও একই কথা, কনসেপ্টটা মাথায় রাখিস। স্থায়িত্ব কম যে কথা, সক্রিয়তা বেশিও কি কথা বল, একই কথা, একটু কনসেপ্টটা মাথায় রাখিস। উল্টা। আচ্ছা, এবার আমরা এটা গেল কার্বনেরটা গেল, কার্বনিয়ামেরটা গেল, ফাইন। তারপর হচ্ছে এটা গেল অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে। SN2 এর ক্ষেত্রে, SN2 এর ক্ষেত্রে দ্রুততর ঘটবে, খুব খেয়াল কর। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সবাই জানি যে SN2 বিক্রিয়াতে অ্যাস্টেরিক বাধা যদি থাকে SN2টা দ্রুত ঘটে। আর এখানে একটু পোলারিত মানে প্রোটিক আর নন প্রোটিক, অ্যাপ্রোটিকের একটা ব্যাপার আছে। তাহলে এগুলোতে সবগুলোতে প্রোটিক আছে। এই যে প্রোটিক পোলার দ্রাবক, মনে রাখবি, এটা একটু বেসিকটা একটু মাথায় রাখিস। প্রোটিক পোলার দ্রাবক, যে প্রোটিক, এই যে প্রোটিক পোলার দ্রাবক, এই যে পোলার দ্রাবক একটু মাথায় রাখিস। তো প্রোটিক পোলার দ্রাবক মানে কি, তার মধ্যে এগুলো সবগুলো পোলার দ্রাবক, বাট এই প্রোটিক পোলার দ্রাবক মানে কি, যাদের মধ্যে প্রোটিনটা মানে প্রোটিন আছে মানে H+ আছে। তাহলে এটার মধ্যে H+ আছে, তাহলে এটা ঘটবে না। তারপর হচ্ছে এটার মধ্যে H আছে, তাহলে এটাও ঘটবে না। এটার মধ্যে H আছে, এটাও ঘটবে না। সো এটার মধ্যে H দুই পাশে নাই বা ওর সাথে নাই। সো এটাতে অ্যাপ্রোটিক, এটা অ্যাপ্রোটিক পোলার দ্রাবক, মনে রাখবি। অ্যাপ্রোটিক পোলার দ্রাবক একটু মাথায় রাখিস। এটা একটু ব্যতিক্রম, এটা বই টইতে নাই মনে হয়, নাই, বেসিকগুলো মনে হয় বইতে থাকার কথা না। তো মনে রাখবি এখানে SN2 বিক্রিয়া অ্যাপ্রোটিক দ্রাবকে বেশি করে, একটু মাথায় রাখিস যে পোলার অ্যাপ্রোটিক মানে হাইড্রোজেনটা মানে চার্জিত বা যাওয়ার কোনো চান্স থাকে না, এখানে অ্যাপ্রোটিক বলা হয়। তাহলে এটা অ্যাপ্রোটিকে, এই পোলার দ্রাবকে এই SN2টা বেশি করে, একটু মাথায় রাখিস। কারণ এটা কেন জানি আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, মানে আসতে পারে পরীক্ষায়, একটু মাথায় রাখিস। এবার আমরা এর পরের ইয়াতে যাব যে কোন পদ্ধতিতে কার্বন শিকল বৃদ্ধি করা যায়, উডস বিক্রিয়াতে বৃদ্ধি করা যাবে। হফম্যান ডিগ্রেডেশন মানে কমিয়ে দেওয়া, ক্লিভেনসন হবে না, ক্লিভেনসন যা আছে তা থাকবে, শুধুমাত্র কার্বনিন মূলকটা হাইড্রোজেনে পরিণত হবে, ক্লিভেনসন বিজারক। যে কোনো কিটোনকে অথবা যে কোনো অ্যালডিহাইডকে বিজারিত করে অ্যালকেনে পরিণত করতে গেলে ক্লিভেনসন বিজারক লাগে। আর উডস বিক্রিয়া যে কার্বনের সংখ্যা বাড়াবে, তো কার্বনের সংখ্যা বাড়াবে, আর এটা ডিকার্বক্সিলেশন মানে কার্বনের সংখ্যা কমাবে। সো এটা হবে না। সো আনসার হচ্ছে উডস বিক্রিয়া। এটা পার্ট SSC তো পড়ছস, উডস বিক্রিয়ার মধ্যে অ্যালকাইল হ্যালাইডের সাথে, যে ধাতব সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া দিই তাহলে আর মূলক দিই, তাহলে বিক্রিয়াটা হচ্ছে এরকম যে অ্যালকাইল হ্যালাইড, দেখি অ্যালকাইল হ্যালাইড দুইটা সোডিয়ামের সাথে শুষ্ক ইথারে যদি বিক্রিয়া করে, তাহলে এখানে আর মূলক হবে, ডাবল হয়ে যাবে, আর এই 2NaX হবে। তাহলে আর মূলক ডাবল হয়ে যাওয়া মানে হচ্ছে অ্যালকেন হয়ে যাওয়া, মানে কার্বনের সংখ্যা বেড়ে যাওয়া। তো কার্বনের সংখ্যা বেড়ে গেলে উডস বিক্রিয়া হবে, দ্যাটস ইট। মাথায় ঢুকছে কিনা একটু জানিস। এরপরে আসবো আমরা, এটা খুবই মজার একটা জিনিস, এটা খুবই মজার এবং আশা করি ভালো করে বুঝবে, আশা করি। দেখ, মজার এবং ভালো করে বুঝবে আশা করি। দেখ, এখানে বলা হচ্ছে যে পি একটা যৌগ এখানে দেওয়া আছে, দেখাই যাচ্ছে পিটা, এই যে পিটা, এটা ওজনীকরণ বিক্রিয়াতে। তোদেরকে আমি বলছিলাম যে অ্যালকিনে যদি ওজনীকরণ করি, অ্যালডিহাইড এবং কিটোন হয়, তাহলে অ্যালকিন ওজনীকরণ করলে কার্বনের সংখ্যা অনুসারে হয়। তাহলে একটা মিথানল একটা প্রোপানল, তাহলে দেখ এখানে যদি মিথানল দিই, দেখ এই ওজনীকরণ যদি বিক্রিয়াতে আমি মিথানল আর প্রোপানল হয়, তাহলে আমার ঘটনাটা কি হচ্ছে, দেখ এই মিথানল HCHO, এটা মিথানল, আরেকটা হচ্ছে প্রোপানল, CH3CH2CHO প্রোপানল। এখন কয় কার্বন, সব মিলে কয় কার্বন বল, এক কার্বন, আর এখানে হচ্ছে 3 কার্বন। তো তার মানে সব মিলে তোর কার্বনের সংখ্যা হচ্ছে 4টা, তার মানে এটা বিউটিন হবে, CH3CH, তারপর হচ্ছে CH, এখানে ডাবল বন্ড, এখানে CH2 হবে। তাহলে এই বিউটিনে যেই জায়গাতে ওজনীকরণ ঘটবে ওই জায়গাতে ভাঙবে, তো ভাঙলে এই জায়গাতে মিথানল,
এটা মিথানেল আর এটা হবে তোর প্রোপানেল, তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হবে, জিঙ্ক এবং পানি থাকবে, জিঙ্ক এবং পানি থাকবে। সো এখানে কনসেপ্টটা যে জায়গাতে ভাঙবে সেই জায়গাতে তোর আলাদা হবে। তো তার মানে এটা বিউটিন ওয়ান। তো তাহলে বিউটিন ওয়ান কোনটা আছে দেখ, এই বিউট ওয়ান ইন, সো বিউট ওয়ান ইন, এটা হচ্ছে তোর আনসার, বিউট ওয়ান ইন। তো আচ্ছা যদি এমন হয়, আমি আর একটু দেখা দিই, এটা 1 নাম্বার। 2 নাম্বারটাও তোকে একটু দেখা দিই, 2 নাম্বারটাও তোকে দেখা দিই। যদি বিষয়টা এমন হয় যে CH3 CH ডাবল বন্ড CH দেন সিঙ্গেল বন্ড CH2 CH3, যদি এখানে ওজনীকরণ করিস, এই যে জিঙ্ক এবং এটার উপস্থিতি ওজনীকরণ করিস, তাহলে এই ক্ষেত্রে দেখ এই মাছ বরাবর ভাঙবে, এটা মাথায় রাখবি, মাছ বরাবর ভাঙবে, এই যে এই মাছ বরাবর ভাঙবে। তো তাহলে দুইটা একই জাতীয় পাবি, তো তার মানে কি দুইটা CH3 CH, দুইটা অ্যালডিহাইড পাবি। আবার যদি বিষয়টা এমন হয়, দেখ 3 নাম্বার, যদি বিষয়টা এমন হয় যে CH3 C, এখানে দেখ এখানে একটা CH3 দিবি, আর এখানে ডাবল বন্ড, এখানে একটা CH2 দিবি। যদি এরকম হয় যে এরকম শাখাযুক্ত অ্যালকিন হয়, তখন তুই একটু মাথা রাখবি, তখন মাথা রাখবা কি, মাথা রাখবা স্যার বলতেছি, দেখো এই মাথা রাখবা যে এখানে যে এই জায়গাতে কিটোন হয়ে যাবে, যে দ্বিবন্ধন এই যে জায়গাতে আছে এই জায়গাতে কিটোন হয়ে যাবে। তো কিটোন হলে দেখ এটা ওজনীকরণ যদি করিস, তাহলে জিঙ্ক এবং পানির উপস্থিতি ওজনীকরণ, তাহলে দেখ এই জায়গাতে কিটোন হয়ে যাবে, উৎপাদ হবে কিটোন, এটা CH3 CO CH3, দেখ CH3 CO CH, এটা থেকে একটু উদ্দীপক হয়েছে, মাথায় রাখিস। আর একটা মিথানল হবে, আর একটা প্লাস এখানে এই CHO। তো তার মানে পরীক্ষাতে তোকে মনে রাখবে এটা সক্রিয়তা সবচেয়ে বেশি, 2 নাম্বার এটা, 3 নাম্বার হচ্ছে এটা। তার মানে সক্রিয়তা সবচেয়ে বেশি, এটা X, এটা সক্রিয় বেশি, এটা ইথানল একটু সক্রিয়তা কম, আর কিটোনের সক্রিয়তা আরো কম। তো তোকে যদি এরকম প্রশ্ন করে, প্রশ্নের মধ্যে যদি দে উদ্দীপকে, তাহলে তুই সহজে বুঝবি যে কোন যৌগটা কোন দিক দিয়ে ভাঙলে কি কি উৎপাদ তৈরি হয়। তাই এটা প্রোপানন, এটা হচ্ছে মিথানল, এটা হচ্ছে ইথানল, আর এটা হচ্ছে মিথানল, আর ওই পাশটা প্রোপান। এই কনসেপ্টটা একটু লিখে রাখ আল্লাহর ওয়াস্তে, একটা বেসিক দিয়ে সব পারবি, কনসেপ্টটা তুই সব পারবি। তো সো এই কনসেপ্ট দিয়ে তুই অটোমেটিক্যালি পারবি। মাথায় রাখ, ঢুকছে কিনা একটু জানাস, দ্রুত জানাস, মাথায় ঢুকছে কিনা একটু জানাস। কনসেপ্ট এই কমেন্ট কর সবাই, যারা বুঝছস কমেন্ট কর, দ্রুত কমেন্ট কর, বুঝলে কমেন্ট কর। বুঝলে দ্রুত কমেন্ট কর, বুঝলে দ্রুত কমেন্ট করে দে। বুঝছস কিনা আমাকে জানা, দ্রুত দ্রুত। এই কনসেপ্টটা মাথায় রাখবি যে অ্যালকিনকে যোনিকরণ করলে অ্যালডিহাইড হবে। কিটোন কখন হবে? যদি এই জায়গাতে ডাবল বন্ড এই জায়গা থেকে এই জায়গায় একটা হাত থাকে, তখন এখানে কিটোন হয়ে যাবে, যে কিটোন হয়ে যাবে। তার মানে CH3 CO CH3 আর ওই পাশে মিথানল। বুঝছস কিনা একটু জানা, দ্রুত জানা। আচ্ছা এবার আয়, দেখ এখানে হচ্ছে মনে রাখবি যে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়। আমি আবার বলছি, গ্রিগনার্ড বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়। আবার বল, গ্রিগনার্ড বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়। মনে রাখবি, গ্রিগনার্ড বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়, এটা আমরা সবাই জানি। তো এখানে তোর মাথার ভিতরে যেটা থাকবে যে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় গ্রিগনার্ড বিকারকের সাহায্যে। তো মনে রাখবি যে গ্রিগনার্ড বিকারক অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যদি ইথানল বা প্রোপানল মানে 2 কার্বন বা তার অধিক দেশ, তো তাহলে যে উৎপাদটা তৈরি হবে, যে প্রধান উৎপাদটা তৈরি হবে, সেটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। দেখ যদি এটা যদি মিথানল দেশ, এই যে CHO, এই CHO যদি দেশ, তাহলে এটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। একটু মনে রাখিস যে 1 ডিগ্রি অ্যালকোহল। আর যদি তুই কিরম দিস, এই যে এই গ্রিগনার্ড বিকারক, এই যে RMGX, RMGX, এই যে RMGX, RMGX, তো এটার সাথে যদি তোরা কি দেশ, যদি কিটোন দেশ, তাহলে CH3 CO CH3, তাহলে এই ক্ষেত্রে এটা হবে কি বলতো, এটা হবে তোর 3 ডিগ্রি অ্যালকোহল হবে, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহল। আবার মনে রাখবি 1 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে লুকাস বিকারকের সাহায্যে পার্থক্য করা যায়। মনে রাখবি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালকোহলকে লুকাস বিকারকের সাহায্যে, যে লুকাস বিকারকের সাহায্যে কি করা যায় বলতো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে লুকাস বিকারকের সাহায্যে পার্থক্য করা যায়, যে পার্থক্য করা যায়। তো এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাহায্যে পার্থক্য করা যায়। এটা 3 ডিগ্রি অ্যালকোহল খুব দ্রুত বিক্রিয়া করে, আর 2 ডিগ্রি হচ্ছে 5 থেকে 10 মিনিট পর, আর 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া করে না। তাই লুকাস জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণ, যে জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলে। এখানে মূলত এই 3 ডিগ্রি অ্যালকোহল খুবই দ্রুত বিক্রিয়া করে সাদা পদক্ষেপ পড়ে,
আর 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট পর অদক্ষে পড়ো, আর 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষতা পাতা কোনো বিক্রিয়া করে না। তাহলে পরীক্ষাতে এগুলো তোর কনসিকুয়েন্টলি মানে একটার সাথে একটা রিলেশন রেখে রেখে আসবে। সো এটা তোকে পারতে হবে। এই কারণে দেখ এখানে আনসারটা একটু ভালো করে খেয়াল কর, যে এখানে বলছে প্রধান উৎপাদ কিউ যৌগটি হলো, তাহলে কিউ যৌগটি 2 ডিগ্রি অ্যালকোহল, যেহেতু এটা ইথানল, ইথানলে 2 ডিগ্রি অ্যালকোহল হবে, সো 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে এটা আনসার। সো 36 এর আনসার হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। মাথায় ঢুকছে কিনা একটু জানা, দ্রুত জানা। 2 ডিগ্রি অ্যালকোহল মাথায় ঢুকছে কিনা একটু দ্রুত জানো, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ হ্যাঁ, তোমরা কমেন্ট করলে দেখবো, সমস্যা নেই, কমেন্ট করো, কমেন্ট করলে অবশ্যই দেখবো, কমেন্ট করলে অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো, কমেন্ট করো, করলে দেখবো, দেখি কি অবস্থা। আমি চিন্তা করছি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে যারা এইচএসসি এবার তোর সাথে আসবে, সেকেন্ড ইয়ারকে জুমে পড়াবো। আমি চিন্তা করছি তোদের ছোটো ভাই বোন যদি তোরা ক্লাস দেখে থাকো, জুমে পড়াবো। তো জুমে পড়ালে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে স্টুডেন্টের সাথে দায়বদ্ধতা থাকবে, আমার সাথে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এবং আমি জুমে একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট মানে যাতে করে কোয়ালিটি বজায় থাকে ওইরকম স্টুডেন্ট নেব। কোর্স ফি একটু কম রাখবো, অফলাইনের চেয়ে অনেক কম রাখবো। তো সেকেন্ড ইয়ারকে ফার্স্ট ইয়ারগুলোর আবার রেকর্ডেড ক্লাসগুলো ফ্রি দেবো এখানে। তো সো আমি এটা কোর্সের প্ল্যানিংগুলো তোদেরকে বলবো। তো যারা তোরা তোদের ছোটো ভাই বোন আছে বা বিভিন্ন যারা সেকেন্ড ইয়ার দেখতেছিস, তারা জুমে আমরা অনলাইনে ভর্তি নিব। আমি এখনও ঘোষণা দিই জুমে পড়াবো, কারণ আমি চাই যে আমার সাথে যে আমি এখন দেখতেছি আমার ল্যাপটপ এখানে আছে, আমি জুমে একদম কথা বলে বলে তোদের সাথে ক্লাস করাবো, যাতে করে মানে তোদের মানে যাতে ফিলটা হয় যে আমাদের সমস্যা হয় কি জানো অনলাইনে, যে আমরা টিচারের সাথে স্টুডেন্টের কোনো কমিউনিকেশন থাকে না। তো একটা স্টুডেন্টের সাথে যদি টিচারের কমিউনিকেশন না থাকে তাহলে সেক্ষেত্রে এই পড়াটা আসলে অনেকটা শূন্য হাওয়ার মতো। তার মানে স্টুডেন্টরা নিজ দায়িত্বে পড়ে শতকরা 1% বা 2%, আর 98% স্টুডেন্টই কোর্স কিনে বসে থাকে, পড়া হয় না। তো আমি চাচ্ছি যে ওইরকম একটা বিষয় তোদের মাঝে হোক, তোরা একটু শেয়ার করে জানাই দিস। আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে জুমে পড়াবো, এটা বলে দিয়েছি, ফার্স্ট ইয়ারদেরকে না, সেকেন্ড ইয়ারদেরকে। ফার্স্ট ইয়ার আমাদের প্রতিজ্ঞাতে আলাদা করে আছে, ফার্স্ট ইয়ার আমি জানাবো, কিন্তু সেকেন্ড ইয়ারের যে জুমে পড়াবো। তবে এটার সুবিধা কী পাবি, আমার সাথে সাথে কথা বলার সুযোগ পাবি, তারপর হচ্ছে তোর একদম অ্যাকাউন্টেবিলিটি থাকবে। তখন এদিকে আবার অফলাইনে এসে তোরা চাইলে পরীক্ষা দিতে পারবি, সুন্দর একটা সিস্টেম থাকবে। এবং আমি একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টের বেশি পড়াবো না ইনশাল্লাহ। এরপর হচ্ছে আরেকটা জিনিস যেটা করবো সেটা হচ্ছে যে তোর সাথে আমার কমিউনিকেশন হবে, তুই আমাকে দেখবি, কোনো প্রবলেম হলে আমার সাথে কথা বলতে পারবি। তারপর হচ্ছে এখানে প্রশ্ন সলভ করা যাবে এখানে। তারপর হচ্ছে মোটামুটি একটা ইন্টারাকশন থাকবে, যেটা 2021 সালে করেছিলাম আমি স্টুডেন্টদের সাথে, একদম প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার ইন্টারাকশন ছিল, আলাদা করে ইন্টারাকশন ছিল। তো আমি চাই তোদেরকে ভালোভাবে ভালো কোয়ালিটির সার্ভিস দেবো ইনশাল্লাহ। আমার এত বছর অভিজ্ঞতা সব কিছু ঢেলে দেবো। তো তোরা যদি চাস তাহলে ইনশাল্লাহ হবে। আর অ্যাডমিশনের ব্যাপারটাও মাথায় রাখতেছি, এবার দেখি তোদেরকে কি অনলাইনে কি করা যায়, তোরা একটু যদি সহযোগিতা করিস ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব, যদি উপকৃত হয়ে থাকিস আর কি, ভালো কিছু করা সম্ভব ইনশাল্লাহ। এবার আমরা এর পরে কোশ্চেনে যাব। নিচের কোনটি অম্লধর্মী, মনে রাখবি এই ইথাইন অম্লধর্মী, এটা আমরা সবাই জানি যে ইথাইন অম্লধর্মী। আর অম্লধর্মী হওয়ার কারণ কি, তার মানে হচ্ছে এই কার্বনের সাথে কার্বনের সম্পর্ক বেশি, ফলে হাইড্রোজেন সহজে মুক্ত হতে পারে। যে কোনো একটা যৌগ যদি H+ ছেড়ে দিতে পারে তাহলে সেটা অম্লধর্মী। তাহলে ইথাইন অম্লধর্মী জানোস, কারণ এখানে দুই হাইড্রোজেনই চলে যাবে। কিন্তু অ্যালকাইন ওয়ান মানে কি, তার মানে CH3 CH ডাবল বন্ড, আবার যদি এখানে দিই CH2 C ট্রিপল বন্ড CH, যদি এই ত্রিবন্ধনটা যে কোনো এক পাশে থাকে তাহলে সেটা অম্লধর্মী হবে। অ্যালকাইন ওয়ান, যে কোনো অ্যালকাইন ওয়ান অম্লধর্মী। কিন্তু যদি এটা এরকম থাকে যে CH3 C ট্রিপল বন্ড C আর এখানে CH3, তাহলে এটা অম্লধর্মী না, এটা হবে না, কারণ এখানে তোর H+ যেতে পারবে না। তো সো এটাও অম্লধর্মী, এটাও অ্যালকাইন ওয়ান। তাহলে অ্যালকাইন ওয়ান কোথায় আছে বল, প্রান্তে ত্রিবন্ধন কোনটা, এখানে প্রান্তে ত্রিবন্ধন নাই, এখানে দ্বিবন্ধন হবে না, এখানে মাঝখানে হবে না, তাহলে প্রান্তে ত্রিবন্ধন। সো এটা হচ্ছে আনসার, কারণ এটা H+ সহজে চলে যেতে পারে। তো এই কারণে নিচের কোনটা অম্লধর্মী, অ্যালকাইন ওয়ান অম্লধর্মী, মনে রাখবে অ্যালকাইন, যে কোনো অ্যালকাইন ওয়ান বা ইথাইন, যে অ্যালকাইন ওয়ান অম্লধর্মী কাকে বলে, যে যৌগ যত সহজে H+ আয়ন দান করতে পারে সেটাকে অম্লধর্মী বলে। যে যৌগ যত দ্রুত H+ আয়ন দান করতে পারে তাকে অম্লধর্মী বলে। তো আমরা অম্লধর্মী পাইলাম, মাথায় ঢুকছে কিনা একটু জানিস। ওকে ফাইন। এরপর আসো আমরা এরপরে দেখতেছি আমরা 38 নম্বর প্রশ্ন। দেখ, ইথার প্রস্তুতিতে কোন বিক্রিয়া ব্যবহৃত হয়, একটু খেয়াল কর। ইথার প্রস্তুতিতে কোন বিক্রিয়া ব্যবহার, একটু ভালো করে খেয়াল কর।
উইলিয়ামসন ইথার সংশ্লেষণ মুখ দিয়ে তো আসে, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ একটা বিক্রিয়া, দেখেই তোর মুখ দিয়ে আসে। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ একটা বিক্রিয়ার নামই আছে, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়ার নামই আছে। সো এটাই আনসার, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ এটার নামই আছে, সুতরাং এটা হবে আনসার। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। উডস বিক্রিয়া কার্বন সংখ্যা, কার্বিলেমিন বিক্রিয়া, গন্ধ বাইর হবে, কোপ বিক্রিয়া। তো সো উইলিয়ামসনের সাথে ইথার সংশ্লেষণ, ইথারের তোর ইথার তৈরি করার জন্য। এবার 2 মিথাইল প্রোপানল, এই যে এখানে আলফা হাইড্রোজেনের পরমাণু কয়টা আছে, আলফা মানে আলফা হাইড্রোজেন কয়টা আছে তোকে জিজ্ঞেস করতেছে। তো তাহলে এখানে 2 মিথাইল প্রোপানল 2, তাহলে দেখ প্রোপ মানে কি 3টা কার্বন, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, তাহলে প্রোপানল, তাহলে এখানে আছে। তাহলে 2 নম্বর আবার মিথাইল মূলক আছে, 2 নম্বর আবার মিথাইল মূলক আছে, তাহলে এখানে হচ্ছে, তাহলে এখানে CH3 হবে, এখানে CH3 হবে, তাহলে 2 মিথাইল প্রোপানল 2 মানে প্রোপানল। এখন দেখ যে কার্বনে প্রধান কার্যকরী মূলক যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে, তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বন, এটা আলফা কার্বন, আলফা কার্বন। তো আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে কিনা বল, এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাহলে আলফা কার্বনে যদি কোনো হাইড্রোজেন এখানে নাই, কিন্তু যদি এখানে একটা থাকতো হাইড্রোজেন থাকতো, কিন্তু কোনো হাইড্রোজেন তো তার পাশে নাই। যে কার্বনে প্রধান কার্যকরী মূলক যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে, আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে, তাহলে এখানে তো কোনো হাইড্রোজেনই নেই। সো আনসার হবে 0, এই যে আনসার হবে 0, আনসার 0টি, আনসার 0টি, আনসার হবে 0টি। মাথায় ঢুকছে কিনা জানিস, আনসার হবে 0টি। আনসার হবে 0টি, আনসার হবে 0টি, একটু মাথায় রাখিস, আনসার হবে 0টি। এবার আয় যে টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে অপ্রতিসম, টার্টারিক অ্যাসিডের সংখ্যাটা একটু জানতে হবে। দেখ এই টার্টারিক অ্যাসিড COOH, সি এখানে OH, এখানে H, এই যে এখানে চাইলে এখানে OH দিবি আর এখানে H দিবা, তারপর হচ্ছে COOH, এটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। তো টার্টারিক অ্যাসিডে কাইরাল কার্বন 2টা, দেখ এই একটা কাইরাল কার্বন, আবার এই একটা কাইরাল কার্বন, আবার এটা একটা মানে দর্পণ, সরি মাঝখানে যদি একটা তল কল্পনা করি, একটা অপরটার দেখা যায়, বিম্ব দেখা হবে। তো সো অপ্রতিসম কার্বনের সংখ্যা 2টা, দিস ইজ কারেক্ট। মেসো সমাণু, তার মানে কি মাঝখানে যদি আমি একটা দর্পণ রাখি, এটা এটার বিপরীত হবে, তাহলে মেসো সমাণু একটা, দিস ইজ অলসো কারেক্ট। তার এটা ডায়াস্টেরিওমার, তারপরে 2টা আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণ বিম্ব না হয় তাকে ডায়াস্টেরিওমার বলা হয়। তো তাহলে এখানে এটা একটা আলোক সক্রিয় যৌগ। এখন দেখ যদি আমি এটা হয় যে CH3COOH আমি যদি দিই, যে ডায়াস্টেরিওমার হচ্ছে কিনা, COOH, এখানে C, দেখ এখানে আমি HO আর এখানে H আর এখানে HO কার্বন, এখানে H, তাহলে দেখ এখানে একটু COOH, দেখ এটা একই সমাণু, কিন্তু এটার বিম্ব এটা না, তাহলে এটা পরস্পরের ডায়াস্টেরিওমার। তাহলে 2টা আলোক সক্রিয় যৌগ যদি দর্পণ মানে একে অপরের দর্পণ বিম্ব না হয়, যে না হয়, তখন এটা পরস্পরের ডায়াস্টেরিওমার। আর এনানসিওমার কি, যদি একে অপরের দর্পণ বিম্ব হয় তাদেরকে এনানসিওমার বলে, আর এনানসিওমারের মিশ্রণকে রেশিমিক মিশ্রণ বলে। আর এটা ডায়াস্টেরিওমার মানে এটার আলোক সমাণু ঠিক আছে, তবে এটা দর্পণ বিম্ব না, তখন এটাকে ডায়াস্টেরিওমার বলে, তারা পরস্পর ডায়াস্টেরিওমার। তো সো এই ডায়াস্টেরিওমার সম্ভব। সো আনসার হবে 1, 2, 3, যে 3টাই হবে। তার মানে অপ্রতিসম কার্বন 2টা মেসো সমাণু, তার মানে মাঝখানে যদি আমি একটা বিম্ব রাখি তাহলে প্রথম অংশ অপর অংশের বিম্ব হবে, তার মানে কি এইখানে যদি একটা দর্পণ রাখি তাহলে উপর অংশ আর নিচের অংশের বিম্ব হবে, এটাকে মেসো সমাণু বলে, তাহলে মেসো সমাণু একটা। সো এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, সো আনসার এটা কারেক্ট। মাথায় ঢুকছে কিনা জানিস, মাথায় কনসেপ্টটা ঢুকছে কিনা একটু জানো, দ্রুত জানো, এই কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা জানো। তাহলে টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে এই ব্যাপারটা আসবে, টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে এই ব্যাপারটা আসবে। ফাইন, এবার আসো এর পরে যে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে 2 ধাপে ঘটে না, তো SN2 তে 1 ধাপে ঘটে, সো এটা তো হবেই না, SN2 তে 1 ধাপে ঘটে, নিউক্লিওফাইলের উপর নির্ভর করে, তারপর ইনভার্সন হবে, ইনভার্সন ঘটে। সো দেখি এটা আনসার বলতো ওরা পারস কিনা, যদি 1 নাম্বার তো হবে না আমরা জানি, তারপর হচ্ছে দেখে কোনটা কোনটা হবে একটু আমাকে জানা, 41 নাম্বার আনসার দ্রুত জানা, দেখি পারস কিনা। সো এখানে তো দেখি নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে এটা আমরা SN1 SN2 বৈশিষ্ট্য জানি, তারপর হচ্ছে ইনভার্সন ঘটে অবশ্যই, যে ওয়ালডন ইনভার্সন বলে, ওয়ালডন ইনভার্সন, এই যে ওয়ালডেন ইনভার্সন বা ওয়ালডন ইনভার্সন, এই যে ওয়ালডন ইনভার্সন মানে উল্টানো ছাতার মতো হয়ে যায়। সো আনসার ইজ এটা হবে 2 এবং 3 হবে, আনসার 2, 3 হবে, আনসার 2, 3 হবে, SN2 বিক্রিয়ার কৌশলের মধ্যে আছে। 2 মিথাইল বিউটেন 2 ওজনীকরণ, এই তো মজার কাহিনী, 2 মিথাইল বিউটেন 2 এইমাত্র তোকে ওজনীকরণ পড়াইছি, 2 মিথাইল বিউটেন 2, তাহলে বিউটেন 2 যদি হয় তাহলে এখানে দেখ এই CH3 কার্বন 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 কার্বন, তাহলে বিউটেন মানে 4 কার্বন, 2 নম্বর কার্বনে কি আছে 2 মিউটেন, তাহলে 2 নম্বর কার্বনে অ্যালকিন আছে, তাহলে মিথাইল 2 মিথাইল, তাহলে 2 নম্বর কার্বনে মিথাইল মূলক আছে, CH3 মিথাইল মূলক আছে,
তাহলে এরপরে হ্যাঁ ওকে ফাইন। তারপর হচ্ছে বিউটিন 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, আমি 1 কার্বন বেশি লিখে ফেলছি, ওকে ফাইন। তো এবার আমাকে বল যে বাকিগুলো আমার হাইড্রোজেন হবে, তাহলে এখানে CH3 হবে, তাহলে এখানে হাইড্রোজেন একটা হবে। বল এই যৌগের মধ্যে আমি একটু খেয়াল কর, এই যৌগের মধ্যে কি কি পাবো, তাহলে এই তোকে কিছুক্ষণ আগে বললাম এই জায়গাতে যে জায়গাতে দ্বিবন্ধন সেই জায়গাতে ভাঙবে, তাহলে CH3 CO CH3, তাহলে উৎপাদ পাবো যে ওজনীকরণ যখন করব তখন হচ্ছে জিঙ্ক এবং পানির উপস্থিতি ওজনীকরণ করলে তখন এই যে জায়গাতে ভাঙবে এই CH3 CO, এখানে CO হবে CH3, তাহলে এখানে CH3 CO দেন CH3 হবে এটা, আর এদিকে হবে ইথানল 1 কার্বন 2 কার্বন ইথানল প্লাস CH3 CHO, তাহলে একটা প্রোপানন আর একটা ইথানল কোথায় আছে দেখতো, প্রোপানন, এই যে প্রোপানন কারেক্ট, ইথানল কারেক্ট, সো 2 এবং 3 আনসার, এই যে 2 3 কই, এই যে 2 3 আনসার। সো কনসেপ্টটা বুঝবি, কনসেপ্ট বুঝলে পান্তাবাত, আর না বুঝলে অনেক কষ্ট। কনসেপ্টটা বুঝবি দেখেন ইজিলি পারবি, যেখান দিয়ে দ্বিবন্ধন ওই জায়গাতে ভাঙলে ওই জায়গাতে তোর যুক্ত হবে, ওজনীকরণ যদি করস এই হবে। মাথায় ঢুকছে কিনা একটু জানা, দ্রুত জানা। মাথায় ঢুকছে কিনা জানাও। এবার দেখো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার কমে, হ্যাঁ এটা রাইট, সক্রিয়তার কমে এটা ঠিক আছে। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে 2 ধাপে ঘটে, হ্যাঁ ওকে ফাইন, তা রাইট। বিক্রিয়াটি প্রথম ক্রমের, অবশ্যই প্রথম ক্রমের বিক্রিয়া, তাহলে এই 43 নম্বর আনসার কোনটা হবে, 43 নম্বর আনসার। তাহলে এটাও প্রথম ক্রমে, সো আনসার হবে 1 2 3 হবে, প্রথম ক্রমে যেহেতু বিক্রিয়া তাহলে 1 2 3 আনসার হবে, তো 43 নম্বর আনসার হবে এটাই, ফাইন। এবার আসো এর পরের কোশ্চেনটা, এটা তো পড়াইছি কিছুক্ষণ আগে দিয়েও পড়াইছি। এবার দেখো জৈব রাসায়নিক বিক্রিয়া অনুযায়ী গ্রিগনেট বিকারক, কেন্দ্রাকর্ষী বিকারক, অ্যালকাইন 1 এবং অ্যালকাইন, এগুলো দেখি পারো কিনা। 3 ডিগ্রি অ্যালকাইড SN1 ঘটে, দেখি করো দেখি। 44 নম্বর আনসার বলো। আল্লাহ আনসার তো দিয়ে দিছে, এখানে কি আনসার তো সবুজ দিয়ে দিছে, হাই 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 হাই। দেখ গ্রিগনেট বিকারক, কেন্দ্রাকর্ষী বিকারক, দিস ইজ কারেক্ট। তারপর বলছে অ্যালকাইন 1-এ হাইড্রোজেন অম্ল, অ্যালকাইন 1-এর হাইড্রোজেন অম্লধর্মী হয়, অ্যালকাইন 1-এর হাইড্রোজেন অম্লধর্মী। জৈব রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য অনুযায়ী গ্রিগনেট কেন্দ্রাকর্ষী বিক্রিয়া ইসোকে অ্যালকাইন 1-এর হাইড্রোজেন কেন হবে, অ্যালকাইন 1 অম্লধর্মী হবে, তো হাইড্রোজেন তো অম্লধর্মী ব্যাপারটা আসবে না। 3 ডিগ্রি SN1 ঘটে, সো কথাটা উল্টা, অ্যালকাইন 1 অম্লধর্মী কিন্তু অ্যালকাইন 1-এর হাইড্রোজেন অম্লধর্মী কেমন না বিষয়টা, সো এটা মিলতেছে না। তো সো এখানে হচ্ছে আমি একটু দেখি এটা কোন বোর্ডে আসছে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2025 সালে আসছে, বরিশাল বোর্ড 2025 সাল, আমি একটু দেখি বরিশাল বোর্ড 2025 সাল দেখি একটু দাঁড়া। বরিশাল বোর্ড 2000, প্রশ্নগুলো অনেক সময় গাইড বইগুলোতে ভুল থাকে, তো কী করতাম বল। সিলেট বোর্ড, যশোর বোর্ড দ্বারা, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড কই, যে কুমিল্লা বোর্ড, তারপর হচ্ছে দিনাজপুর, রাজশাহী বোর্ড, রাজশাহীর পরে কি আছে, ময়মনসিংহ বোর্ড, ময়মনসিংহের পরে তো ঢাকা বোর্ড, তাহলে বরিশাল বোর্ড কি সবার পরে, আমি দেখতেছি বরিশাল বোর্ড মনে সবার পরে, একটু দেখতেছি দাঁড়া। দিনাজপুর, মানে আমি উল্টা লিখলাম নাকি বোর্ডে উল্টা আসতো, আমি একটু দেখাচ্ছিলাম যে সিলেট বোর্ড, যশোর বোর্ড, এই যে বরিশাল বোর্ড পাইছি। দেখা এই বরিশাল বোর্ডে দেখি, আমি একটু দেখি বরিশাল বোর্ডে কোন কোয়েশ্চেনটা আসছে। এই যে সেম এখানে হাইড্রোজেন কেমন অম্লধর্মী, দেখ এই 17 নম্বর কোয়েশ্চেন, এই যে 17 নম্বর কোয়েশ্চেন, এই যে বাং প্রশ্ন করছে কতগুলো, ঠিক আছে, যে ঠিক আছে, এই যে হাইড্রোজেন অম্লধর্মী হবে না, তো সো আনসার হবে এই 1 আর 3, এই যে 1 আর 3 হবে আনসার, 1 আর 3 হবে আনসার। মানে আমি চাচ্ছি যে তোরা জিনিসগুলো চিন্তা করলে না তো সহজ হবে, চিন্তা না করলে তো তোর সহজ হবে না, কনসেপ্টটা বুঝিস তাহলে তোর জন্য সহজ হবে, নাহলে সহজ হবে না। এবার আয় নিচের কোন যৌগ বলা হচ্ছে, নিচের উপরুক্ত যে উপরিউক্ত বিক্রিয়া, যে উপরিউক্ত বিক্রিয়ার ক্ষেত্রে তোর এখানে দেখ একটু খেয়াল করছে যে পরবর্তী কোশ্চেনগুলো আনসার দিতে বলছে। এখানে আমরা অ্যালকাইল হ্যালাইড দেখতে পাচ্ছি, তাহলে যেখানে এখানে একটু মাথা রাখিস অ্যালকাইল হ্যালাইড, তাহলে যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল, তাহলে এখানে জলীয় অ্যালকোহল, তার মানে এটা হচ্ছে অ্যালকোহল, এটা অ্যালকোহল, আর এখানে হবে অ্যালকিন।
তো অ্যালকিন যদি হয়, এই যে অ্যালকিন হবে, এটা অ্যালকিন। তো অ্যালকিন যদি অপসারণ বিক্রিয়া, যে অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। আর অ্যালকোহল হলে প্রতিস্থাপন বিক্রিয়া, যে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে মনে রাখবি, যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল, যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল। এটা মনে রাখবি, যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল। এখান থেকে তোর কনসেপ্টটা আসবে, যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল। এবার আয়, তোর এখানে আল্লাহ সঠিক উত্তর কই হটে গিয়ে দে। বলছে এ যৌগটি Br2 লাল দ্রবণ বর্ণ, তাহলে এ যৌগটা অ্যালকিন, অ্যালকিন লাল বর্ণকে বর্ণহীন করে, দিস ইজ কারেক্ট আনসার। তাহলে বি যৌগটি, যে বি যৌগটি অ্যালকোহল, তাহলে সোডিয়াম ধাতু যোগ করলে বুদবুদ আকারে, অ্যালকোহল যদি তাহলে বুদবুদ আকারে গ্যাস হয়, দিস ইজ কারেক্ট। এ যোগে অ্যামোনিয়াম কিউপ্রাস লাল বর্ণ, এ যোগে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াকেল কিউপ্রাস, এটা কি হবে, অ্যামোনিয়াম হবে না, কিউপ্রাস ক্লোরাইডে। এটা কি, প্রশ্নটা তো খুব অড দেখাচ্ছে, এটা কোন বোর্ডে আসছে, বোর্ড বোর্ড কোশ্চেন কোনটা, এটা প্রশ্ন তো অড দেখাচ্ছে। দাঁড়া আমরা একটু দেখি অপশনে কি কি আছে, অপশনই তো দেন এই সবুজ, এই সবুজ কি করলা তুমি, এটা অপশনই তো দেন এখানে, আল্লাহ। তাহলে এ যৌগ অ্যামোনিয়াম কিউপ্রাস ক্লোরাইডে লাল বর্ণ ধারণ করে, তাহলে এটা তো হবে না, কারণ এ যৌগটা তো হচ্ছে অ্যালকিন, অ্যালকিন কিউপ্রাস ক্লোরাইডের সাথে লাল বর্ণ ধারণ করার ব্যাপারটা আসবে না। সো এ আর বি হবে আনসার। যদি অপশনে কি আছে আমি জানি না, অপশনটা একটু দেখতে হবে। তোমার আনসার হবে এটা, এই দুইটা আনসার হবে তোমার, এই দুইটা তোমার ঢাকা বোর্ড 2025 সালে আসছে। তাহলে অ্যালকিন আমরা জানি লাল বর্ণ বর্ণহীন করে, আর যদি অ্যালকোহল হয় তাহলে অ্যালকোহলে সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া দাও আমরা হাইড্রোজেন বুদবুদ, মানে অ্যালকোহল শনাক্তকারী পরীক্ষা। আবার অ্যালকোহল PCl5 এর সাথে বিক্রিয়া করে, ওইটাও মাথায় রাখবা। এখানে কি আবার বুলটুল করে রাখলো নাকি, সেম আছে, সেম কোয়েশ্চেন। দেখো এবার দেখো, এখানে বলছে উদ্দীপকের বিক্রিয়া দুটি যথাক্রমে কোন ধরনের বিক্রিয়া, তাহলে এটা অপসারণ বিক্রিয়া। তাহলে অপসারণ বিক্রিয়া হলে E1 E2 বিক্রিয়া, তাহলে এটা 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি যদি হয় তাহলে এখানে E2 হবে, তাহলে E2 বিক্রিয়া হলেও প্রথমটা E2 বিক্রিয়া হবে, ফাইন। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে, এটা হচ্ছে যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল, প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া হলে SN2 বিক্রিয়া, কারণ এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, যে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। তো আমরা সবাই জানি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে SN2 ঘটে, তাহলে SN2 এবং E2 ঘটবে। সো এটা হচ্ছে তোমার আনসার। 46 নাম্বার হচ্ছে এটা তোমার আনসার। মাথায় ঢুকছে কিনা একটু জানো। এবার আসলে পরের কোশ্চেন বলা হচ্ছে এখানে, এটা খুবই কমন একটা বিক্রিয়া, খুবই কমন একটা বিক্রিয়া, যে এটা দেখেই বোঝা যায় এটা হচ্ছে ইথাইন। এই যে ইথাইন, এই যে C3 বন্ড CH ইথাইন, ইথাইনকে এখানে যদি আয়রনের উপস্থিতি বিক্রিয়া তাহলে এটা বেনজিন, একটু মুখস্থ রাখবে, এটা একদম কমন একটা বিক্রিয়া বেনজিন। তো ইথাইনকে আমরা যদি এটার সাথে বিক্রিয়া দিই তাহলে এই 2% সাথে বিক্রিয়া অ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড যদি হয় তাহলে CH3CHO অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড। আর অ্যালডিহাইডকে যদি আমরা বিজারিত করি তাহলে এখানে আমার অ্যালকিন পাচ্ছি, যে অ্যালকিন পাচ্ছি, বিজারিত করলে অ্যালকিন, জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর বিজারণ, ক্লিমেনসন বিজারণ, এই যে ক্লিমেনসন বিজারণ করলে অ্যালকেন, অ্যালডিহাইড থেকে অ্যালকিন পাইছি। তো আমি তো সবই পাই গেলাম। তো তাহলে বিযোগের বৈশিষ্ট্য, যে বিযোগের বেঞ্জিন, তাহলে বিযোগ তো অ্যালিফেটিক যোগ না, সো এটা হবে না। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখা, হ্যাঁ এটা হবে। তারপর হচ্ছে এটা অসম্পৃক্ত, ডেফিনেটলি অসম্পৃক্ত, তাহলে 2 এর 3 হবে আনসার। তো 2 এর 3 কোনটা, এই যে 2 এর 3 হচ্ছে খ, সো এটা হবে আনসার। এলিভেটিক নেয়ার, যে বিযোগটা পাচ্ছি। সো কনসেপ্ট দেখলেই তোরা পারবি, কনসেপ্টটা যদি বুঝোস তাহলে পারবি, না হলে পারবি না। আমি সোজা কথা বলতেছি, কনসেপ্ট যদি বুঝোস তাহলে পারবি, না হলে পারবি না। এবার আয় পরেরটা, আমার ঘাড় ব্যথা করতেছে। এবার আসো পরেরটা 48 নাম্বার। তাহলে এখানে বলা হচ্ছে যে এটাও সেম বিক্রিয়া, সি যৌগটি শনাক্তকারী বিক্রিয়া। এখন সি যৌগটি কি একটু দেখতো, সি যৌগটি হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড কার সাথে বিক্রিয়া করে, 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করবে। এই যে 2,4-D, ওয়া 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 ওয়া, দেওয়াই আছে দেওয়াই আছে দেওয়াই আছে। সো 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করবে। সো আনসার দেখেই তো বোঝা যায় কনসেপ্টে, অ্যালডিহাইড 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করবে। মাথায় রাখতে হবে, কনসেপ্টটা মাথায় রাখতে হবে, মাথা খেলতে হবে, খেলতে হবে, নাহলে হবে না, বলে দিচ্ছি, মাথায় খেলতে হবে, না করলে হবে না, মাথায় রাখবি, ঠিক আছে। আমাকে জানা, দ্রুত জানা, মাথায় ঢুকছে কিনা দ্রুত জানা, দ্রুত দ্রুত জানা। এবার আসো আমরা পরের কোশ্চেনে যাব, যে এখানে বেনজিন দেওয়া আছে, তাহলে বেনজিন এটা ফিডেল ক্রাব অ্যালকাইলেশন, কারণ এখানে বেনজিনের সাথে যদি অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে তাহলে এটা টলুইন উৎপন্ন হবে, টলুইন উৎপন্ন হবে। তাহলে এটা টলুইন যদি উৎপন্ন হয় তাহলে এখানে CH3, তাহলে এটা হচ্ছে ফিডেল ক্রাব অ্যালকাইলেশন বিক্রিয়া, ফিডেল ক্রাব অ্যালকাইলেশন বিক্রিয়া। তো ওকে ফাইন, আমার তো প্রশ্নে কি দিয়েছে দেখবো, এ যৌগের বন্ধন কয়টি, তাহলে এ যৌগ হচ্ছে বেনজিন। তো বেনজিনের বন্ধন কয়টা, বেনজিনের বন্ধন কার্বন 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 কার্বন, এখানে কার্বন, এখানে দেখ দ্বিবন্ধন দ্বিবন্ধন দ্বিবন্ধন, আর প্রত্যেকটা জায়গায় একটা একটা হাইড্রোজেন আছে, যা হাইড্রোজেন আছে। তো
তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 12টা, দেখ এই 6টা হাইড্রোজেন 6টা বন্ধন, 6টা কার্বন 6টা বন্ধন, আবার আর বাড়তি আছে 3টা, তাহলে 6 6 12, 12 আর 3 দেখ এই 1টা 2টা 3টা মানে বন্ধন কয়টা আছে দেখ, এই বন্ধন কোন যে এখানে 6টা, তাহলে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা হওয়ার কথা। দেখ আমি দেখি 6টা হয়েছে, চারপাশে 6টা, তার 6টা হওয়ার পর দেখ এখানে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। সো 15 ইজ ইউর আনসার, 15 ইজ ইউর আনসার। তাহলে আনসার হবে মোট বন্ধন 15টা, মানে কয়টা হাত আছে দেখো, যতটা হাত থাকবে ততটা বন্ধন থাকবে। কুমিল্লা বোর্ড 25 সালে আসছে। সো 49, এবার হচ্ছে আমাদের লাস্ট সেটা হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া এ অপেক্ষা বি এর সক্রিয়তা বেশি। ওয়াও ওয়াও জোসি, মাত্র একটা প্রশ্ন, এ অপেক্ষা বি এর সক্রিয়তা, তাহলে এ অপেক্ষা বি এর সক্রিয়তা বেশি, হ্যাঁ অবশ্যই, কারণ এটা অর্থবেলা নির্দেশক, বেঞ্জিন বলয়ের সক্রিয়তা বাড়িয়ে দেয়, তো তার মানে এর থেকে বি সক্রিয়, তার মানে সত্য কথা এর থেকে বি সক্রিয়, তাহলে এর থেকে বি সক্রিয়, তাহলে এটাকে ফ্রিডেল ক্রাব অ্যালকাইলেশন বলে, ফ্রিডেল ক্রাব বিক্রিয়া। ওকে ফাইন, বি থেকে এ তৈরি করা যাবে, হ্যাঁ অবশ্যই তৈরি করা যাবে, বি থেকে অ্যালডিহাইড থেকে সরি টলুইন থেকে বেঞ্জিন তৈরি করা যায়। হোয়াট ইজ ইউর আনসার? 1 2 3 ইজ ইউর আনসার। মাথায় ঢুকছে কিনা জান, 50টা এমসিকিউ পড়াবো বলছিলাম, 50টা না 51টা পড়াইছি, মাথায় ঢুকছে কিনা জানা, ঠিক আছে। থ্যাংক ইউ মিজানুর রহমান মানিক, থ্যাংক ইউ। তো সো তাহলে এতটুকুই, আমরা তোদের স্লাইডগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করছি। আর তোদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাইস, যদি সম্ভব হয় আবার ক্লাস নেবো, দরকার করলে কোনো সমস্যা নেই, খালি বলবি যে কী সমস্যা, বললে হবে। এইচএসসি 26 ব্যাচ ভালো করে পড় ইনশাল্লাহ, আমি যা যা পড়িয়েছি এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।